and most welcome one of the most challenging reality show Secrets এ আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90. এটা শুধুই বিনোদন না, বরং বিনোদনের চাইতে আরো বেশি কিছু। প্রিয় শ্রোতা, আমার অনুষ্ঠানে আজকে দুইজন গেস্ট। প্রথম যে গেস্টকে আমি এখানে হাজির করছি সেটা আমার কাছ থেকে, আমি যেহেতু স্টোরিটা জানি, আমার কাছে মনে হচ্ছে কিছুটা সেন্সিটিভ। আপনারা যদি শুনতে চান তবেই আমি কন্টিনিউ করব, যদি শুনতে না চান তাহলে আমি তাকে স্টপ করিয়ে দেব। এবং সেকেন্ড আরেকজন গেস্ট এখানে আছেন। প্রথমেই কথা না বাড়িয়ে তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। সোহান, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি। যে আমার বয়স কত তা আমি জানি না, তখনকার কত হইব, কিন্তু অনুমানে 4-5 বছর হইব, অল্প অল্প বুঝি। জি। তখন থেকে আমি মনে করেন স্কুল পড়ি, তখন ক্লাস 1-এ পড়ি। তখন থেকে দেখি আমাকে বাড়িতে মনে করেন গান হয়, গান হয়তো মানে যাত্রা হয়, ঠিক আছে। জি। আমরা সবাই দেখি যে গাঁজা খায়, মদ খায়, কিন্তু আমি এইসব বুঝি না। শুধু এইসবই দেখি যে কেউ বেচে, কারো কারো দেখি যে আমাকেও মনে করেন আশেপাশে খানিক বাসা, 4-5টা বাসা পার হয়ে যাওয়ার পর দেখি যে কলের পার ঘুরতেছে, ঘুরা মনে করেন মদ আছে না, মদের বোতল রাখে মানে এটি সব বিক্রি করে। কয়টা কলের পার খুঁড়ে, মানে কল আছে না, মানে টিপ কলের সাইডে খুঁড়ে পলিডিং দিয়ে মদ মনে করেন ডাকে কেন ওখানে রাখে? কেন ওখানে রাখে? বিক্রি করার জন্য। তো কলের ওইখানে কেন রাখতে হবে? মানে ঘরের মধ্যে রাখে না, মানে পুলিশ ঢুকে তো, মানে ওইখানে ওই জায়গাটায় আপনি দেখতেন যে ওখানে রাখতে হ্যাঁ ওইখানে রাখে। তো আমরা বুঝতাম না, বেশি আমরা ছোট মানুষ আর কি করতাম, কিন্তু খেলাগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। জি। পরে এবার করে চলতে থাকে, দিয়ে আমাকেও বাসায় সবসময় মনে করেন মানে মাসে মনে 5-7 দিন মনে করে ঝগড়া বাইজেই থাকে আমার আব্বা মার। তা জানি না, খালি আমার মা ওদের মারতো। মানে ওটা আপনি ওই ছোটবেলাতে দেখতেন? ছোটবেলার থেকেই দেখতাম। আর আমার বড় ভাই যে আছে, আমরা 2 ভাই 1 বোন। বড় ভাই তো ছোটবেলার থেকেই নানি করে বাড়িতে মানুষ হয়েছে। জি। আর আমরা 2 ভাই বোন। জি। এখন এই মারামারি হয়, আমি তো আর কিছু বুঝি না যে কি এর লেগে মারামারি হয় না হয়। এবার করতে ক্লাস 3-তে যখন উঠি, তখন আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। তখনকার এনে এসে দিয়ে আমার আম্মায় চাকরি করে, তখনকার মধ্যপাড়ায় থাকি আমার জানা মতে। মধ্যপাড়ায় থাকি মানে 3-4 বছর। ওই জায়গায় আমার মা গার্মেন্টসের হেল্পারি চাকরি করে, কয় টাকা বেতন আছে তা জানি না। তারপরও দেখি মারামারি, এমনি চলতেই থাকে। তারপর আর একটু পরে আবার বাইতে যাই, আবার দেখি যে পরে যাত্রা গানে যাই। এই জায়গায় আমার দাদা, তারপর আমার কাকু, আমার মানে যারা আমার মানে গোষ্ঠীর মধ্যে সবাই মেম্বার, চেয়ারম্যান, মানে সবাই দেখি যাত্রা গানে যায়। গভীর রাত্রে শুরু হয়, রাতের 12টার দিক, ভোর 5টা পর্যন্ত মনে করেন চলতে থাকে। এক পাশে সেরি মানুষ নাচে, আর এক পাশে মনে করেন জুয়া খেলা হয় সারা রাত। এই ছোট বয়সে আপনি ওখানে গিয়ে এগুলো দেখতেন? সপ্তাহে 1 দিন করে গেতাম। আচ্ছা। আমার কাকুরা থাকতো এই জায়গার থেকে, জুয়ার থেকে টাকা নিয়ে আসতাম, নিয়ে এসে 1 সপ্তাহ খাওয়া শেষ হলে আবার যাইতাম, মানে এইসব দেখতাম, কিন্তু পড়াশোনা আর করি নাই। পরে আবার করতে করতে আবার মনে করেন ঢাকায় এসে বললাম। আমার মারে মনে করেন তখনকার তো মাসে মানে 12টায় ছুটি হইতো, প্রত্যেক দিনই মনে করেন ঝগড়া বাজতো, সারা রাত ঘুমার পারতো না। আবার 8টা বাজে ঠিক মতো অভিষেক হতো, কি মাথা ভাইটে গেছে, কি হাত পা গাল ফোলা, মারতো আমার আব্বাই যেটা মারতো। মধ্যে কইতো যে অফিসের এই বসের সাথে কথা কইছো, শ্যান কইছো, স্ট্যান কইছো, এইসব কথা কইতো। মোটামুটি বিষয়গুলো বোঝেন যে কেন গায়ে হাত? হ্যাঁ বুঝি, কিন্তু কিছু কই না। পরে এক পর্যায়ে এরকম দেখতেই থাকার লাগে, পরে আর কিছু কই না, এরকম দেখি। পরে এনে 2-3 বছর এভাবে চলতে থাকে, মারতে থাকে, আমার বোনও থাকে, মারতে থাকে। এখন আমার যে প্রতিদিন আবার করে মারধর করে, মানে কান দিত, আর কারো কইতো না, কিন্তু মাইসের দিয়ে মাইর খাওয়ার পারতো, কিন্তু খাওয়ায় নাই, থাকে মায়া দেয়া করে, পরে খাওয়ায় না। পরে আমার আম্মায় এবার করে ডিউটি করতে থাকে, আমার আব্বা এরকম করে টাকা দেয়, 3,000-4,000 মাছের ব্যবসা করতে, টাকাও শেষ, মানে গাঁজা খাইতো হইতো, এটি খাওয়া দেয় শেষ করে দেয়। পরে আমার আম্মার ওদের মারে প্রতিদিন, মানে সপ্তাহে। যে গল্পের আপনি যে জায়গাটা এখন আছেন, মানে আমি যেটা বুঝতে পারছি গায়ে হাত তুলছে রেগুলার, এই সময়টাতে আপনার বয়স কত? 15 বছরের কাছাকাছি। 15 বছরের কাছাকাছি, মানে আজ থেকে 3 বছর আগের ঘটনা। ওকে। কি দিয়ে মারতো আপনার বাবা আপনার মাকে? মানে খালি ঘুষাইতো মুখের মধ্যে, মুখ টুক ফুলে গেত। আপনার মা তো কাজ করতো, কি অফিসের মধ্যে যায়, কাজ দিত। আমার আব্বা যে মাছের ব্যবসা করতো, টাকা দিত, মাসের শেষে মনে করেন টাকাও শেষ, মা মনে করেন আরো ঋণ বাইজে গেছে। আচ্ছা। পরে আমার
আমার আব্বাই আবার ঝগড়া, মেজাজ খালি আমার খালি রাগ উঠতো, কিছু করার পারতাম না। হুম। কি করতাম মেজাজটা এটা মনে হয় এমন মনে করে যে মাইরে গেলে এরকম মানে রাগ ছোটবেলার থেকে দেখে আইতাছি এরকম খালি ঝগড়া ঝাড়ি ভালো লাগে না। আমার আম্মারে মারলে আমার শরীরে জি দুটো জায়গা, আর রাগ ঠেকার পারি না, রাখতো তারপর কিছু কইতাম না। তারপরও ইটা তুলি একটা মারা, একটা গোটার ইটা তুলি মারার লিগে, পরে আমার আব্বা মারার পারি না, পরে আমার আব্বা আমার 2টা থাপ্পড় মারে সবার সামনে, মাইরে পরে বাইর করে দেয় বাড়ির থেকে। এইটা আপনি বাবার গায়ে মানে হাত তোলার জন্য ট্রাই করেন, তাই তো? ইটা তুলি কিন্তু দেই না, ঢিলটা দেই না। পরে Okay. পরবর্তীতে কি আপনি আপনার বাবার গায়ে হাত তুলেছেন কখনো? হ্যাঁ, এটা তো সামনে কইতাম। মানে কতবার হাত তুলেছেন এরকম? এরকম হয়তো 3বার, এরকম হইতো 3বার, এমনকি কিছুদিন আগেও। ওকে, আমার হচ্ছে কুমিল্লাতে তো দেবিদ্বার। তো আমার মারা হচ্ছে 3 বোন, আমার মাই মেজো। আচ্ছা, তো অন্য 2 বোনের তুলনায় আমার মার একটু মানে শ্বশুরবাড়ির দিক দিয়ে আর্থিক অবস্থা মানে আমার দাদার বাড়ির দিক দিয়ে একটু ছিল। তো এখানে আমার মাকে যখন বিয়ে দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল মানে একটা মিথ্যে অভিনয়ের মাধ্যমে আমার মাকে বিয়ে করে নেওয়া হয়েছে। নেওয়া হওয়ার পর মানে দাদার বাড়ি এমন অবস্থা মানে তার মেয়ে যে একটা মানে হাজবেন্ডের সাথে থাকবে ওরকম কোনো একটা রুমও নেই। হুম। তো পরে আমার মাকে অনেক ট্রাই করছে এখান থেকে নিয়ে আসার জন্য, কিন্তু আমার মা আসেনি। আমার মা বলতেছে যে আজকে যদি আমাকে নিয়ে একটা বড় ধনীর কাছে বিয়ে দাও, তো এখন যদি আমার মানে বাসরাতে আমার স্বামী মারা যায়, তো আমাকে আল্লাহ যেখানে করছে রিজিক রাখছে আমি সেখানে থাকবো। তো এটা নিয়ে আমার নানা ভাইরা অনেক করছে, কিন্তু আমার মা আসে নাই। বা আমার নানার বাড়ির সাথে অনেকদিন সম্পর্ক আমার মার অফ ছিল। তো আমার মার বিয়ে হওয়ার 9 বছর পর আমি হইছি। জি, তো হওয়ার প্রথম পর সন্তান আপনি? হ্যাঁ, আমি প্রথম সন্তান। তো এটা নিয়ে আমার দাদার বাড়িতে অনেক আনন্দ ফুটি, কারণ আমার চাচা জ্যাঠার ভিতরে আমার বাবাই সবার বড়, মানে আমার কোনো বড় জ্যাঠা নাই। জি, তো আমি যেহেতু প্রথম সন্তান মানে সবাই আমাকে খুব আদর করতো। আমার চাচারা, বাবা চাচা ছিল 7 জন আর ফুফি ছিল 3 জন। আচ্ছা, ফুফিরাও এখানে থাকতো দাদার বাড়িতে, ওনারা শ্বশুর বাড়িতে যাইতো না। তো পরে কি হয়েছে, তা আমি এখানে থাকতাম, সবাই খুব আদর যত্ন করতো। মানে আমি যখন মানে কি বলবো মানে হাঁটার বয়স, তখন আমি হাঁটতে পারতাম না। মানে আমার কাকারা সবসময় আমাকে কাঁধে নিয়ে রাখতো, কোলে নিয়ে রাখতো, সবাই অনেক আদর করতো। হ্যাঁ, ওকে, আবার সবাই অনেক কথা বলতো যে মানে আশেপাশের লোকরা যে এই মেয়েকে এখনো হাঁটা শিখাস না, আর কয়েকদিন পর তো দেখবি হাঁটতে পারবে না, পরবর্তীতে পা হয়ে যাবে, সমস্যা হবে। হ্যাঁ, অনেক কথা বলতো। তো কথা বলার পর এগুলো আমার চাচারা বিশ্বাস করতো না। তো এক পর্যায়ে মানে আমার বাবা আগে আপনার ওই যে ঢাকা কারণ বাজারে সিএ ভবন আছে না, ওইখানে চাকরি করতো। জি, তো আমার বাবা এক কারণে রাজনীতি করার মানে জন্য চাকরিটা ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পরে রাজনীতি করার জন্য ছেড়ে দেয় নাকি রাজনীতি করার জন্য চলে যায়, কোনটা? মানে রাজনীতি করার জন্য চাকরিটা ছেড়ে দেয়। বাবা নিজেই ছেড়ে দেয়? হ্যাঁ, নিজ ইচ্ছাকৃতভাবে। তো এখন দ্বিতীয় কথা হচ্ছে তার কারণে চাকরিটা ছেড়ে দেয়। তো এটা নিয়ে আমার নানার বাড়িতে অনেক কিছু মানে হয় আর কি, মানে কথাবার্তা যে এখন সংসার চলবে কি দিয়ে। তো এটা নিয়ে আমার মার সাথে একটু দ্বন্দ্ব হওয়াতে তো আমি আমার বেশিরভাগ নানার বাড়িতেই থাকতাম। তো কি করতো, আমার মার কাছ থেকে মানে আমার মা যখন আমাকে নিয়ে চলে যায়, তখন আমার মা থেকে আমার বাবা গিয়ে একদিন আমাকে নিয়ে আসে। এক পর্যায়ে মানে আমার মার একটা চাকরি হয়, চাকরি হওয়ার পরে আমার মা খুব বিজি হয়ে যায়। বিজি হওয়ার পর আমি যে তার একটা সন্তান, সে যে মানে একটা কোনো দায়িত্ব বা মানে আমার পিছনে যে তার একটা সময় দেওয়া, সেটা দিতে পারতেছে না। এক পর্যায়ে একা হয়ে যায়। মানে আমার নানু বাড়িতে যতদিন থাকি এতদিন ভালো লাগে, কিন্তু এইখানে আসলে আমার আর ভালো লাগে না। তো ভাইয়া তারপর আস্তে আস্তে স্কুলে ভর্তি হই আমি। জি। ভর্তি হওয়ার পর মানে যখন দেখতাম যে সব বাচ্চারা মারাই ওদেরকে নিয়ে স্কুলে যেত বা নিয়ে বসে থাকতো বা অনেক কথা বলতো। আজকে বলতো যে জানিস আমার মা আজকে আমাকে টিফিনে এটা দিয়েছে ওটা দিয়েছে, কিন্তু ভাইয়া মানে আমি কখনো বলতে পারতাম না যে আমার মা আমাকে আজকে এটা বানিয়ে দিয়েছে বা আমার মা আজকে এটা করেছে বা আমি মার সাথে এটা বলছি, মানে এগুলো বলতে পারতাম না। ওকে, পরে এক পর্যায়ে আমার মা আমাদের এলাকাতে নির্বাচনে মানে এলাকাতে মহিলা মেম্বার হিসাবে মানে রাজনীতি করে। তো আমার মা বিপুল ভোটে জয়ী হয়। তারপরেও আমার মা মানে খুবই এলাকাতে নামডাক, আমার বাবারও খুবই। তো আস্তে আস্তে আমার মার চাকরির নেশাটা আরো বেড়ে যায়। তো নানার বাড়িতে থাকলাম, আস্তে আস্তে থাকতেছি, মামারাও খুব আদর যত্ন করতো, চাহিদা কোনোটাই কম রাখতো না। পরবর্তীতে মামার আস্তে আস্তে বিয়ে করেন। আচ্ছা, বিয়ে করার পর ভাইয়া মানে মামার আগে যেমন ছিল তার থেকে একটু চেঞ্জ হয়ে গেছে, এটা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু মানে আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমি তাদের বাসার কোনো একটা কাজের মেয়ে আর তারা হচ্ছে জমিদার।
মানে এরকম হয়ে যাচ্ছে। মানে আমার মামি ধরেন সকালবেলা মানে যেই মামারা কখনো মাটিতে রাখতো না, হ্যাঁ সেই মামারা এখন সিচুয়েশনালি সেই ভাগ্নিকে কাজের মেয়ে বানিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ ওকে, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি যখন স্কুলে যেতাম তখন আমার মামা নিয়ে আমাকে বলতো যে তুমি স্কুলে যাওয়ার আগে আমাকে চা দিয়ে যাবা। তখন বড়জন বিয়ে করছে, তা আমি কি করতাম, কিছু বলতাম না, আমি চা দিয়ে যেতাম, বা উনি বলতো আমার কাপড়গুলো ধুয়ে দাও, ধুয়ে দিতাম, মানে মানে ও যা বলতো আমি তাই করতাম। কারণ আমি এখন কি বলবো, কারণ আমার নানা একজন খুবই অসুস্থ হয়ে পড়ছে বাসায়। তো অসুস্থ হওয়ার পর এখন তো নানার কথা তো আর কিছু শুনবে না, মামাদের হাতে এই সংসার। তো যাক, ভালোই আমি ওনাদের কথা মতো চলতাম। মাঝে সাঝে এমন কিছু ব্যবহার করতো মানে যা আর সহ্য করার মতো না। তা আমি মাঝে সাঝে নীরবে, মানে আমার একটা ছোটবেলা থেকে মানে ইয়ে ছিল যে মানে আমি কখনো প্রকাশ্যে কারোর কাছে কান্না করতাম না, মানে সবসময় গোপনে কান্না করতাম। তো শুয়ে শুয়ে যখন কান্না করতাম বা মানে মাঝে সাঝে মা আসলে প্রশ্ন করতাম যে আমি তোমার সাথে থাকবো বা তোমার সাথে যাব, কিন্তু আমাকে কখনো মানে নিয়ে যেত না বা বলতো না যে মানে আমি আমার জন্মের, আমার মনে আছে যে 8 বছর পর আমি আমার নিজ এলাকাতে যাই। আর আমি যখন আমার মায়ের সাথে কোথাও যাই তখন সবাই প্রশ্ন করে যেটা কে, তখন আমার মা আনসার দেয় যে এটা আমার বোনের মেয়ে। হোয়াট? আমার মা মানে আমার এলাকাতে জানে না যে আমার মায়ের একটা মেয়ে আছে। তো বোনের মেয়ে বলতে হবে কেন? মানে তার মেয়ে বললে সবাই প্রশ্ন করে যে আপনার এত বড় মেয়ে, আমরা তো আগে জানলাম না, কি ম্যাডাম আপনার এত বড় মেয়ে আছে, কই আপনি তো আগে বলেন নাই। এটা মানে কি আমার মার এটা সাথে কি আপনার সঙ্গেই ঘটতো? র্যান্ডমলি আপনার সামনেই এটা ঘটতো? হ্যাঁ আমার সামনেই। পরে আমার মা মানে ওনার সাথে দাঁড়ালে মানে বোঝা যায় না যে আমার মায়ের বয়সটা তেমন একটা বোঝা যায় না। তো এখন যদি আমি দাঁড়াই যে এত বড় মেয়ে আছে, তারপরে তো তেমন কেমন না, তার জন্য আমার মা এখনো পর্যন্ত আমি যদি কোথাও যাই আমার মা প্রকাশ করে যেটা আমার বোনের মেয়ে, বা আমাকে কোথাও নিয়ে যেতে চায় না। খুবই খুবই দুঃখজনক। আমি জানি না যে এটা আসলে কোন ধরনের মানসিকতার পরিচয়, বাট এটা খুব দুঃখজনক। এটা নাথিং টু সে, কারণ মাকে জাজ করার কোনো রাইটসই আমার নাই, বাট সন্তানের জায়গা থেকে শুধু বলতে পারি আমার মা যদি এটা করতো তাহলে আমি কোনোভাবে মেনে নিতে পারতাম না। সো সেই জায়গা থেকে বলবো যেটা খুবই দুঃখজনক। ওকে, বলুন তারপর। তো এক পর্যায়ে কি করছে, আমার 5-এ পিএসসি পরীক্ষা হয়, তা আমি মাকে বলি যে মা আমার তো একজন টিচার দরকার, বাট সামনে একটা পিএসসি পরীক্ষা বা একটা গাইডলাইনের দরকার, তো তুমি একটু আমাকে যদি একটু নজর দিতে তাহলে মনে হয় আমার একটু ভালো হতো। তখন আমার মার আনসারটা এই ছিল যে তোমার লেখাপড়া তুমি করবে, তাতে তো আমার কোনো কিছু নাই। তো আমি ওই দিন অনেক আমি বুঝি নেই, মানে 9 বছর পরে আপনি আপনার মায়ের প্রথম সন্তান, তারপরও আপনার সঙ্গে এই ধরনের আচরণের প্রশ্নটা কি? মানে কোনো রকম কি ক্ষোভ ছিল? এবং আমি যতদূর জানি যে আপনার মার কাছে বড় হওয়ার কথা, কিন্তু সেটা আপনি বড় না হয়ে আপনি বড় হয়েছেন আপনার নানুর কাছে, জি মানে আপনার মায়ের মার কাছে। মানে আমার মার হচ্ছে কি, মানে যখনই আমার মা সংসারে ছিল তখনই আমার মা ভালো ছিল, আমি দেখতাম। কিন্তু আমার মা যখনই বাহিরের জগতে চলে গেছে, মানে চাকরির জগতে বা পলিটিশিয়ান মানে জগতে চলে গেছে, তখনই আমার মা একটা আপনার অন্যরকম বাবা এবং মা কি একই দলের পলিটিক্স করতো? জি একই করে। কিন্তু আমার বাবা মার ভিতরে ম্যাক্সিমামই দেখা যায় যে দুজনের মধ্যে খুব অশান্তি চলে। Okay. মানে তাদের ভিতরে স্বামী স্ত্রীর কোনো একটা যে ভালোবাসা ওটা খুবই কম থাকে। এবং একটা সন্তানের জন্য কত বড় পীড়াদায়ক, একটা সন্তানের মানসিক বিকাশের জন্য এটা কতটা কষ্টকর, এটা যে সন্তান সেই খুব ভালো করে বলতে পারবে। একটা বাবা মার ঝগড়া বা বাবা মার মনোমালিন্য ওই সন্তানের উপর কতটা ভয়াবহ ইফেক্ট ফেলে আপনি চিন্তাও করতে পারবেন না। বলুন। তো তার- মা বলে যে হ্যাঁ তোমার পড়া তুমি করে নাও। হ্যাঁ, তো এক পর্যায়ে দেখা গেছে আমার পিএসসি পরীক্ষা আসে, তখন আমি আমার মাকে বলি যে মা আমার তো ফাইনাল পরীক্ষা, আমাকে একটু সেন্টারে নিয়ে যাবা, বা আমার তো জাস্ট বেশি দিন না, কয়েকদিন পরীক্ষা, তুমি আবার চলে যাও। তো পরে আমার মা বলে কি তোমার পরীক্ষা দিতে যাও, মায়ের দোয়া আছে সবসময়, আমি খুব বিজি। মানে ভাইয়া এখনও যে আমি আমার মাকে ফোন দেই, আমি যে একজন মানে কি বলতাম ঢাকায় থাকি একটা মেয়ে, আমার মাকে সে তো আমার খোঁজ খবর রাখা দরকার। এবং আমি যত জানি যে আপনাকে অ্যাপ্রন পর আমি দেখতে পাচ্ছি, সো ইউ আর গোয়িং টু বি ডক্টর সুন। জি আমি একজন মেডিকেল স্টুডেন্ট। সো আপনি ডাক্তার হতে যাচ্ছেন খুব শীঘ্রই। জি এই অবস্থায়ও মা বলে না, যে আমার মা আমাকে 2-3 দিন একবার ফোন, মানে আমি নিজে স্বেচ্ছায় দিলে, মানে আমি ধরেন দিলে তারপর সে কথা বলে, এবং এমনও 2-3 দিন এমনও সপ্তাহ চলে যায় মানে তার সাথে আমি ভালোভাবে কথা বলতে পারি না, সে খুব বিজি মানুষ। মানে এটা কি আমি যে একটা আপনার ক্ষেত্রেই হয় নাকি আপনার যে বাকি যে ভাই বোনগুলো আছে তাদের ক্ষেত্রেও একই রকম? মানে ধরেন আমার ক্ষেত্রেও হয় বা আমার সব ভাই বোনদের ক্ষেত্রে, মানে আমার মায়ের কাছে সন্তান মানে কিছুই না। ভেরি আনলাকি। যাই হোক, হ্যাঁ বলেন তারপর।
তো তারপর সমাপনী পরীক্ষা মামাদের সাথে নিয়ে যেত মামারা বা দিতাম, তখন ভালো রেজাল্ট হয়, তখন আমি 5-এ বৃত্তি পাই, টালিমপুলে বৃত্তি পাই। তো দেওয়ার পরে আমার 6 থেকে তো ধরেন পড়াশোনা মানে আমাদের এলাকাতে এরকম ছিল যে মানে পড়ালেখা করলে মানে ধরেন যদি বৃত্তি পাইলে তার পড়ার খরচটা ফ্রি হয়ে যায়। জি। তো পরে জাস্ট শুধু পরীক্ষার ফিটা। তো আমি পড়াশোনা করতেছি, তো আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার ফ্রেন্ডরা দেখতাম মানে অনেকে ফোন ইউজ করতো। তো ফোন ইউজ করার ক্ষেত্রে তখন কি করতো, তা আমি বলতাম যে কি ক্লাস 7-এ পড়োস, মোবাইল ইউজ করোস কেন, মানে এটা কি। তখন ওদেরকে দেখতাম বা অনেকে ফেসবুকও ইউজ করতো বা নতুন নতুন, তখন আমি বলতাম যে এটা কি, মানে এটা তো কি জিনিস, এটা আমি তো বুঝতাম না। তারপরে ওরা আমার বলতো যে এটা ফেসবুক, এটার মাধ্যমে এরকম চ্যাটিং করে বা এরকমই সেই। পরে ওরা আমাকে বুঝাতো, তো আমি এগুলা তো ইয়ে করতাম না। তো পরবর্তীতে আমার ছোটবেলা থেকে একটা ইয়ে ছিল যে আমি বই পড়তে খুব ভালোবাসতাম। Okay. তা আমি একটু সময় পাইলে ধরেন আমাদের লাইব্রেরি ছিল, তখন ওইখানে গিয়ে আমি মানে একটু বেশিরভাগ রবীন্দ্রনাথের বই পড়তে খুব ভালোবাসতাম। তো পরে এক পর্যায়ে দেখা গেছে আমার একদিন ফ্রেন্ড সার্কেলরা মিলে আমাকে বলতেছে যে তুই তো আমাদের সাথে এমনই কোনো রোমান্টিকতা না। তাই বলতেছি কেন, পরে বলতেছে যে না তুই কেমন যেন একটা মুডি টাইপের, আমাদের সাথে মিশোস না, এই না সেই না, অনেক কিছু বলে আমাকে অনেক রাগায়। তো আমি তেমন একটা কিছু করি না। তো আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তো ও আমাকে বলতেছে যে আমার তো আজকে বার্থডে, তুই কি আজকে সন্ধ্যায় আমাদের বাসায় আসবি। তাই আমি বলতেছি দেখ আমার নানা তো হজ করে আসছে, হাজি মানুষ, আমাকে তেমন একটা সন্ধ্যার পর বাইরে থাকতে দেয় না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে তুই দেখ ম্যানেজ করে, আমি তো নানুকে বলবো। ও আমার নানুকে অনেক রিকোয়েস্ট করে। তো করার পর আমি তো জানতাম না যে ও মানে ওইখান থেকে আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছিল ওই দিন, আমি জানতাম না যে তো রাত হবে। তো পরে কি করছে ও ওদের বাসায় যখন আমি যাই, সব ফ্রেন্ডেরাই ছিল, তো সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, ও আমাকে শুধু ধরে রাখতেছে। ওকে। তো আমি বলতেছি কি রে সবাই চলে যাচ্ছে, তুই আমাকে বলতেছিস তোর সাথে আমার মানে বান্ধবী একটু কথা আছে ইম্পর্টেন্ট। তো বলতেছি কি কথা। ফ্রেন্ডটা কি ছেলে ছিল না মেয়ে ছিল? মেয়ে ছিল। মেয়ে ফ্রেন্ড, ওকে। পরে কি করছে ও ইচ্ছাকৃত ভাবে মানে হঠাৎ করে, মানে আমি এখন বুঝতেছি কি তখন বুঝি নাই, ও কতখানি কেক ভাইয়া মানে আমার গালে এবং আমার জামাতে মানে একটু লাগিয়ে দেয়। কি জিনিস এটা? কেক কেক কেক, ওকে। হ্যাঁ। আচ্ছা। পরে মানে আমার জামাটা একটু নষ্ট হয়ে গেছে, এখন তো এটা পরে যাওয়া সম্ভব না। পরে আমি বলতেছি যে তোর কোনো ড্রেস থাকলে তো পরে আমাকে একটু দে। তো এখানে আমি একটু কথা আবার একটু ফেলে গেছি, সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ডের ভাই আমাকে মানে খুব পছন্দ করতো। মানে আমি এই ফ্রেন্ডেরই বড় ভাই? হ্যাঁ, এই ফ্রেন্ডের বড় ভাই, তার কারণে আমি ওদের বাসায় তেমনটা যেতে দিতাম না। পরে আবার ও কি করছে মানে ওর ভাইটা প্রতিদিন আমার স্কুলের সামনে দাঁড়ায় থাকতো, আমি যখন যাইতাম তখন ও আমার সামনে প্রতিদিন একটা ফুল, চিঠি, বাইটা সেটা নিয়ে এটা কি দাঁড়ায় আপনার ওই থাকতো। ফ্রেন্ডটা জানতো? হ্যাঁ, আমার ফ্রেন্ড এই জানতো। ফ্রেন্ডটা কি আপনার ক্লাসমেট ছিল? জি জি, ওকে। ও জানতো, ও আমাকে অনেক বুঝাইতো যে আমার ভাই অনেক ভালো ছেলে, এই অনেক কনভিন্স করার চেষ্টা হ্যাঁ করতো? হ্যাঁ অনেক কিছু বলতো। আমি বলতো যে ভালোবাসা কি জিনিস, ভালোবাসা একটা মানে ভাই ধর তুই আমার বন্ধু, হ্যাঁ আমি তোকে ভালোবাসি, ওই ভালোবাসা কোন আবার কি ক্লাসে জিনিস? পড়েন তখন আপনি? তখন আমি ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়েন, ওকে। পরবর্তীতে কি হয়েছে, এখন ও আর বলতেছে কি আমার জামাটা তুই চেঞ্জ করে নে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো পরে আমি একটা রুমে গিয়ে জামাটা চেঞ্জ করতেছি, কিন্তু আমি জানতাম না যে ওই রুমে ওই মেয়েটার ভাই মানে মোবাইল দিয়ে ছবি ওঠানোর কোনো ব্যবস্থা রেখে রাখছে। পরে আমি যখন গেছি, যাওয়ার পর ও আমার মানে আমি যখন ড্রেস চেঞ্জ করতেছি, ও আমার অনেকগুলো ছবি মানে বাজে বাজে কীভাবে যেন উঠায়। পরবর্তীতে আমি জানি না, ও একদিন আমাকে বলতেছে যে আমার ভাই তোর সাথে একটু কথা বলবে ফোনে। তাই বলতেছি তোর ভাই আমার সাথে কি কথা বলবে। তো পরে বলতেছি কি যেন বলবে তুই একটু শুন। পরে আমি ফোনটা রিসিভ করলাম, বললাম যে হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। পরে বলতেছে ভাইয়া না, বলো তুমি করে বলো। আমি বলতেছি কেন আপনাকে তুমি বলবো কেন। পরে বলতেছে যে তুমি কি আমাকে সত্যি বিয়ে করবো। আমি বলতেছি আপনাকে আমি বিয়ে করবো এটা কি বলেন, বিয়ে কি বলেন। পরে আমি হাসতেছি। এই কথা বলার উনি বলতেছে তুমি কি আমার সাথে মস্কারি করো। আমি বলতেছি না তো, আপনি আমার ভাইয়া, বড় ভাইয়া, আমি কেন আপনার সাথে মস্কারা করব। পরে বলতেছে যে তুমি যদি আমাকে সত্যি বিয়ে না করো তাহলে তোমার এই ছবিগুলো আমি ছেড়ে দেবো। আমি বলতেছি আমার কি ছবি, ওই যে তানিয়াদের সাথে ওই ছবিগুলো। পরে বলতেছে না। পরে উনি বলতেছে তুমি আমার সাথে আজকে গেটের সামনে দাঁড়াও, তোমার ছবিগুলো একটু তুমি নিজে দেখে যেও যে তোমার কি ছবি। পরবর্তীতে আমি স্কুল থেকে যাওয়ার পথে গেটের সামনে দাঁড়ালাম। দাঁড়ানোর পর ওই দিন আবার কি করছে, উনি যখন আমাকে মোবাইলের ছবিগুলো দেখাচ্ছিল তখন ওনার এক ফ্রেন্ড আমার মামাকে দেখাইছিল যে আপনার ভাগ্নি দেখেন স্কুল থেকে যাওয়ার পথে ওই দেখেন ছেলের সাথে কি যেন কথা বলতেছে। মানে আমি যে দাঁড়ায় ছবিগুলো দেখতেছি এমন সময় হঠাৎ করে ইয়ে করে ফেলছে, মামাকে পর্যন্ত দেখাইছে।
পরবর্তীতে উনি আমাকে এই ছবিগুলো দেখায় বলছে যে তুমি যদি আমাকে না বিয়ে করো তাহলে এগুলো আমি ইন্টারনেটে ছেড়ে দেবো এবং তোমার ফ্যামিলির যত মান সম্মান আছে সব আমি নষ্ট করে দেবো। পরবর্তীতে আমি এগুলা মানে কাউকে বলতেও পারতেছি না, সহ্য করতে পারতেছি না। তখন মানে আমি কি করব আমি নিজেও বুঝতেছি না, কারণ বিয়ে কী জিনিস ওইটাই আমি ভালোভাবে বুঝি না, আর আমি বিয়ে করবোটা কি। পরবর্তীতে আমি আমার মানে কাকে বলবো, পরে নানুকে বলছি, ভাই আমার নানু হচ্ছে কি মানে শিক্ষিত না, একটু মানে টাইপের, মানে তেমন একটা বুঝে না, তো ইন্টারনেট কি বা মোবাইল সম্বন্ধে তার কোনো ধারণা নেই। ওকে, পরবর্তীতে কি বলছে যে তুই তোর মাকে বুঝা, কারণ তোর মা তো আবার একটু মানে সব জানে টানে, তোর মাকে বল। পরে আমি আমার মাকে বলছি, পরে বলার পরে আমার মা কি করছে, ওই দিন আমার নানার বাড়িতে আসছে, ভাইয়া এসে আমাকে এমন মায়ের মারছে, মানে আমি তখনই সেন্সলেস হয়ে গেছি। আমার মামাও আমাকে মারছে, আমার মাও আমাকে মারছে, মানে আমার নানু আমাকে অনেক কথা শোনাইছে, সবাই আমাকে খুব মারছে। মানে আমি এমন মানে কি বলবো, আমার তখন সেন্স নিল না মানে মায়ের খেতে খেতে। পরবর্তীতে আমি হঠাৎ করে দেখি যে আমি একটা রুমে মানে শুয়ে আছি, আমাদের একটা রুম আছে কি মানে ওটা একদম মানে ইয়ে মানে ধরেন আপনার পুরাতন জিনিসপত্র রাখা হয় আর কি। আমার মা আমাকে ওই রুমে ফালাই রাখছে, মানে দরজা নক করে, যাতে আমি আর ওই রুম থেকে বের না হতে পারি। ভাই আমাকে একটানা 2 দিন কোনো কিছু খেতে দেওয়া হয়নি। এই ঘটনার প্রেক্ষাপটে হ্যাঁ, পরে আমার মা আমাকে মানে পরে রুমে আসছে, এসে বলতেছে যে তুই কি মরবি না আমি তোকে বিষ এনে খাওয়াবো। বিরতি নেবার সময় হয়েছে এখানে একবার, খুবই দুর্ধর্ষ একটি সময়। আমরা ফিরে এসে জানাবো কি হয়েছে, এবং অনামিকা আজকে এখানে তার জীবনের সিক্রেটসগুলো রিভিল করছে প্রিয় শ্রোতা। ফর দ্য ফার্স্ট টাইম কোনো একজন ফিমেল গেস্ট আমাদের সিক্রেটসে, একজন মেল গেস্ট অপোজ হয়েছে। একটু আগে শুরুতে আমরা সেখানেই ছিলাম, এবং আজকের এই কনফারেন্সটি কোথায় নিয়ে যায় সেটাই দেখার বিষয়। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। অনামিকাকে দেখতে চাইলে চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আরো একবার বলছি, youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শর্ট ব্রেক। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me Archie Kipriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. জীবনের ভয়াবহতম গূঢ় একটি সত্য যা অনামিকাকে হ্যাঙ্গিং অবস্থায় রেখেছে মান সম্মানের দিক থেকে, সেরকম একটি ভয়াবহ সত্য আজকে এখানে রিভিল হচ্ছে সিক্রেটস থেকে। আমরা অবশ্যই অনামিকাকে ফ্লোর দেবার আগে আপনাদেরকে বলতে চাই, যারা অনামিকাকে কোনো কিছু বলতে চান বা কানেক্ট হতে চান তার সঙ্গে, বা তাকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www. তারপরে ভাইয়া আমার মানে মা খুবই টর্চার করে, তো ছেলেটা কোনোভাবে বুঝতে পারে যে আমি কলেজে যাচ্ছি না ওর বোনের মাধ্যমে, স্কুলে যাচ্ছি না। তো পরবর্তীতে এখন ও কি করছে, আমাদের বাসায় সরাসরি 2-1 ছেলে নিয়ে চলে আসছে মানে এলাকার। তো আসার পর বলতেছে যে আন্টি আপনার মেয়ে যা মানে হয়েছে সব কিছু মানে আমি করছি বা এখন আমি আপনার মেয়েকে বিয়ে করলে অনেক সুখী রাখবো, কিন্তু আপনি একটাই কথা বলবো যে আপনার মেয়েকে যদি আমার কাছে বিয়ে না দেন তাহলে আমি এখানে কী করবো আমি নিজেও জানি না। ভাইয়া ওই ছেলেটা ছিল 1 নম্বরে, মানে ও যদি ভালো ছেলেও হতো, মানে ধরেন গরিবের সন্তান হলেও আমার মা
তেমন কিছু বলতো না, কারণ আমার মা একটা জিনিস মানে একটু মানে আমার ফ্যামিলির দিক দিয়ে সবাই একটু বিশ্বাস করে যে ধনী গরিব তো আল্লাহরই সৃষ্টি, তো এখন ওইটা মানে বিভেদ করে না তারা। তো এখন কি করছে, ও মানে এমন একটা ছেলে ছিল যে মানে আমাদের এলাকাতে 2-3টা মার্ডার করছে। খুবই ডেসপারেট। হ্যাঁ খুবই। আর ও কি করতো, মানে আমাকে যদি ধরেন স্কুল থেকে আসতে সময় আমি যদি কোনো ছেলের সাথে কথা বলতাম, এরপরে গিয়ে শুনতাম যে ওই ছেলের মানে খুব মাইর খাইছে বা ওই ছেলের কোনো না কোনো একটা প্রবলেম হয়েছে, মানে আমি আমার এলাকার কোনো ছেলের সাথে কথা বলতে পারতাম না, বা কোনো বাইরের ছেলে তো প্রশ্নই ওঠে না। মানে স্কুলেও কোনো ছেলেদের সাথে কথা বলতে পারতাম না, মানে সবসময় আমার কথা হচ্ছে যে মেয়েদের সাথে কথা বলা আর মেয়েদের সাথে স্কুল থেকে আসা। পরে কি হয়েছে, এক পর্যায়ে মানে আমার মাকে অনেক ধরনের হুমকি দিছে বা অনেক কিছু বলছে, বলার পর আমার মা এখন কি করবে, এখন আমার মা যেহেতু একটা রাজনীতি বড় একটা পর্যায়ে, এখন মান সম্মান বাঁচানোর জন্য আমার মা একদিন সকালে আমাকে বলতেছে যে তুমি আজকে সকাল সকাল ফ্রেশ হয়ে যাও। মানে মা এমনভাবে কথা বলতেছে ভাই, আমার মনে হচ্ছে যেন আমি আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি, যে আমার মা আমার সাথে এত সুন্দর করে কথা বলতেছে। পরে আমি বলতেছি কেন, কি হয়েছে? পরে বলতেছে তোমাকে আজকে এক জায়গায় নিয়ে যাব, তুমি সুন্দর করে মানে গোসল করে ফ্রেশ হয়ে যাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে। বলতেছে সুন্দর জামা কাপড়ও পরবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে মানে এমনভাবে বলতেছে মানে আমি এত খুশি, মানে আমি এই খুশি কাকে বুঝাবো, যে আমার মা আজকে আমাকে এক জায়গায় নিয়ে যাবে, নিজে সে বলছে যে আমাকে নিয়ে যাবে। পরবর্তীতে আমি তখন মার কথা শুনে সব কিছু রেডি, পরে গিয়ে দেখি রাস্তায় মানে সিনজির ভিতরে ও, তারপর মা, তারপর সামনে 2জন লোক। পরে আমি বাবা কোথায়? বাবা নাই, বাবা আমাদের এলাকাতে। আপনি কোথায়? আমি নানার বাড়িতে। তখন ওখানেই মা থাকে? না, মা আসছে এখানে, মা মা তো কাজ থাকতো করে। মা থাকতো বাবার সঙ্গে? হ্যাঁ বাবা। এত ঘটনা ঘটে যাচ্ছে, বাবা এগুলো জানে না? না, বাবা কিছুই জানে না, বাবাকে কিছুই বলা হয় না। তবে আমি অনেক চেষ্টা করছি যে ফোনের মাধ্যমে বাবার সাথে ফোনে কন্ট্যাক্ট করব, কিন্তু কন্ট্যাক্ট করতে গেলেই তখনও আমাকে মারতো। মানে কি বাবার সঙ্গে কি মার ছাড়াছাড়ি হয়ে গিয়েছে নাকি? না, বাবার সাথে মোটামুটি মানে আমার বাবা মার মানে একটাই ইয়ে আছে যে ওরা স্বামী স্ত্রী, এতটুকু প্রমাণ, কিন্তু এছাড়া এদের মাধ্যমে কোনো যে একটা মানে ভালোবাসা বলেন বা কোনো একটা মনের মিল বলেন, কোনো কিছুই নাই। মানে আমার বাবা মার ভিতরে আমি 100 থেকে 99% দিনে দেখি ওদের ভিতরে ঝগড়া লেগেই থাকে। মানে কেউ কাউকে পাত্তা দেয় না? না, কেউ কাউকে, ডিসিশন মেকিং এর জায়গায় কেউ কাউকে ধার ধারে না? না না, যার যার ইচ্ছা মতো। আপনার চোখের সামনে কি কখনো দেখতেন গায়ে হাত তোলাতুলি, মারামারি? হ্যাঁ, আমি আমার যখন আমি একটু কথা ফেলে গেছি, আমার ছোট ভাইটা যখন মানে হয়েছিল, মানে আমার পরের জন, যেটা আমার 2টা ভাই আমার ছোট, তো পরে আমার পরে যেটা মানে কি, ও যখন জন্মেছিল তখন আমার বাবা আমার মাকে এত মারছিল, মানে আমার মাকে পুরা খাটের চিপা দিয়ে পর্যন্ত ফেলে দিছে, আর আমার ভাইটাকে এভাবে ছোট ফিটার খাইতেছে, ওকে ধরে একদম খাটের এই প্রান্তে থেকে ওই প্রান্তে ছুঁড়ে মারছে। মানে আমার বাবা আমার মাকে প্রচুর মারতো, মানে এক পর্যায়ে আমার মা মানে মায়ের খেতে খেতে একদম প্রতিবাদী হয়ে গেছে। পরে Okay. আমার মাও বাবাকে পাত্তা দেয় না, বাবাও মাকে পাত্তা দেয় না, মানে এরকম হয়ে গেছে আর কি। ওকে। পরবর্তীতে ভাই আমি যাচ্ছি মার সাথে, কিন্তু কোথায় যাচ্ছি মা আমাকে কিছুই বলে না। পরবর্তীতে গিয়ে দেখি এক হুজুরের বাড়ি। আমি বলতেছি মা এইখানে কোথায় আসছো, বাড়িটা কি, আমি তো চিনি না। পরে বলতেছি তোমার এত চেনার দরকার নাই, তোমাকে যেখানে নিয়ে আসছি তুমি সেখানে থাকো। তো পরে আমি বলতেছি যে মা মানে কি, আমাকে একটু বলবা? বলতেছে যে কিছু না, আজকে তোমার বিয়ে। আমি বলতেছি কি বলতেছো, বিয়ে? কি তুমি কি আমার সাথে মজা করতেছ? মা বলতেছে যে না, আমি তোমার সাথে মজা করতে যাবো কেন, তুমি যা কাজ করছো তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবা এখন। আমি বলতেছি মা আমি তো কোনো অন্যায় কাজ করি নাই, বা আমি তো কিছুই করি নাই, কেন পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবো? মানে তখন আমার মা ওই কাজের সামনে ভাই আমাকে এত মারছে, মানে কি বলবো, মানে হাতেই মারছে। ক্লাস 7-এ পড়তেন ওই সময়? ক্লাস তখন 8-এ? 8-এ। ক্লাস 8-এ পড়তেন আপনি? হ্যাঁ। যদি ভুল না করে থাকে তাহলে আপনার বয়স সর্বসাকুল্যে 13 থেকে 14 বছর, জি। এবং আপনার মা তখন ওইখানে একটা রাজনৈতিক নেতা বলা যেতে পারে এলাকার, আমাদের জেলার মানে আমার মা সভাপতি, মহিলা দলের সভাপতি। এবং ওই সময়ে তার নিজের সম্মান বাঁচানোর জন্য সে আপনাকে এই কাজটা করাচ্ছে, এবং একটা ছেলে যে গুন্ডা আপনার কথা মতো তার হাতে সে তুলে দিচ্ছে শুধুমাত্র নিজের সম্মান বাঁচানোর জন্য। জি। ওকে, তারপর কি হলো? তারপর আমার মা ওই দিন আমাকে বলে যে তুমি এখানে মানে তোমার কত নাম, সালের ঘটনা এটা? এটা হচ্ছে 2011। আপনার মা চাইলেই সে খুব সহজেই ছেলেটাকে ধরিয়ে দিতে পারত পুলিশের কাছে এই ধরনের ব্ল্যাকমেইল করার জন্য, এবং বাংলাদেশের নারী নির্যাতনের যে আইন সেটা খুব শক্ত আইন, আপনার মা সেটা করেনি। না, এই পয়েন্টগুলো খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, যে একজন মানুষ কিভাবে অপরাধের দিকে ধাবিত হয়। আমি সবসময় বলি ব্যাকগ্রাউন্ড ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, মাচ মোর ইম্পর্টেন্ট, এগেইন আই এম সেইং মাচ মোর ইম্পর্টেন্ট।
বলেন। পরবর্তীতে পরে মা আমাকে বললো যে এখানে একটা সিগনেচার করার জন্য। তা আমি এরপরে আমার নামটা লেখলাম এখানে। লেখার পর বলতেছে মানে ওই যে হুজুরটা উনি কাজী, তখন উনি বলার পর ছেলের বাবার নাম না কি যেন আরো কিছু বলছে, পরে বলতেছে বলো মা কবুল। তখন আমি মানে চুপ করে আছি। চুপ করে থাকার কারণে আমার মা আমাকে ঠাস করে আরো একটা থাপ্পড় মারে। মানে কি বলবো, মানে আমি যেইটাই মানে ওরা কথার অবাধ্য হচ্ছি বা যেটা আমি করতে চাচ্ছি না, তখনই আমি মাইর খাচ্ছি। পরবর্তীতে মানে বলার পর আমার মা আমাকে বাসায় নিয়ে আসছে। পরে ছেলেটার সাথে মানে মা অনেক কথাবার্তা বলার পর তারপরে আমাকে বাসায় নিয়ে আসছে, মা চলে গেছে। পরে ভাইয়া আমার টেস্ট আর 1 মাস বাকি। মানে আমি ওই মুহূর্তে যে আমি যে পড়বো, বাসায় পড়ার মতো কোনো ক্যাপাসিটি পাচ্ছি না, বা আমি আমার যে মানে এটা গাইডলাইন ওইটাও পাচ্ছি না। স্কুলে আমার ওই ফ্রেন্ড গিয়ে সবার কাছে বলে দিছে যে আমার ওর ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। সবাই আমাকে অনেক অপমান, অনেক কথাবার্তা শোনাইছে যে তুমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে তুমি কি করে মানে বিয়ে করলা, বা আমার ম্যামরা, আমার স্যাররা সবাই আমাকে অনেক কথা বলছে। মানে মোট কথা আমার মনে হচ্ছিল যে তখন আমার ওই ছবিগুলোই মনে ভালো ছিল যদি নেটে দিত, কারণ এটা তো সবাই জেনে গেছে যে আমার বিয়ে হয়ে গেছে। বলতেছে যে বিয়েটা কি তুমি এত তাড়াতাড়ি করে ফেললা, আর মানে তুমি একটু এসএসসি পাস করতা। সবাই স্যাররা আমাকে এই কথা বলতেছে। তারপরে মানে স্যার আমাকে ডেকে নিয়ে প্রিন্সিপাল স্যার অনেক অপমান করছে, বলছে যে মানে আমি তোমার কাছ থেকে এই জিনিসটা আশা করিনি কখনো, যে তুমি একটা ভালো স্টুডেন্ট হয়ে তুমি কেন মানে এই কাজটা করতে গেলা। পরবর্তীতে মানে আমি বলছি যে ঠিক আছে স্যার, আমার মানে ভুল হয়ে গেছে, আমি পড়াশোনা ভালো করে আপনাকে দেখাই দেবো। পরে বলছে যে ঠিক আছে, আমরা তোমাকে মানে বিশ্বাস করি, বা তুমি ভালো করে পড়ো, পারবা তুমি। পরে ওই স্যারটাই আমাকে প্রথম মানে ভাইয়া মাথায় হাত বুলিয়ে বলছিল যে মা যদি সন্তানকে যে রাস্তায় দেখ না কেন, মনে করবা যে এটা তোমার জন্য কোনোদিনও ভালো একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমি ভাইয়া আমি আমার মার জন্য একটু তখন কষ্ট করি নাই। তখন আমি ভাবছিলাম যে আমার স্যার যেহেতু আমাকে যেটা মানে আমি ওই স্যারটার কথা খুব মানতাম। পরে আমি ওনার কথা বিশ্বাস করে আমি আবারও পড়াশোনা মন দিই। কিন্তু আমি পড়াশোনায় মন দিয়ে কী করবো, সে আমাকে প্রতিনিয়ত কন্টিনিউ চাপ দিচ্ছে যে সে আমার বাসায় আসবে, বা তার সাথে আমি এখানে দেখা করতে, ওইখানে দেখা করতে, বা তার সাথে আমি একটা শারীরিক সম্পর্ক করার জন্য। সে আমাকে বলতেছে আমি তো তোমার হাজব্যান্ড, এখন আমার সাথে মানে তোমার প্রতি আমার কিছু অধিকার আছে। তো পরবর্তীতে এখন বলার তারপরে সে আমাকে মানে সে তোমার কাছ থেকে স্বামীর অধিকার চাচ্ছে। জি। ওকে। এখন আমি যখন তাকে দিচ্ছি না দেওয়াতে সে এখন মানে কি আমার মাকে ফোন করে অনেক গালাগালি করছে, বা বলতেছে যে সে আমার নানার বাসায় যাবে, বা এরকম হুমকি দিচ্ছে আমাকে পরবর্তীতে। কারণ এটা তো কেউ জানতো এই না। বিয়ের সময় কি তার এই ছেলের বাবা মা কি প্রেজেন্ট ছিল? ওর বাবা মা কেউ নেই, সৎমা একটা আছে বাসায়, আর 2টা ভাই আছে আর একটা বোন আছে। পরবর্তীতে কি হয়েছে, সাক্ষী হিসাবে ছিল ওর মামা, আর আমার সাক্ষী হিসাবে ওর একটা কেমন একটা আত্মীয় জানে, ওরা ম্যানেজ করছে। কিন্তু আমি শুধু আমার মা উপস্থিত ছিল, মানে আমার গার্ডিয়ান হিসাবে কি, আর কেউ জানতো না আমাদের এই বিষয়টা। পরবর্তীতে যদি জানে তাহলে আজকে রেডিওর মাধ্যমে আমার ফ্যামিলি মেম্বার যারা শুনবে তারা হয়তো জানবে যে আমার এর আগে এর সাথে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল। ওকে। পরবর্তীতে এটা নিয়ে অনেক হচ্ছে, মানে কি আমি তার প্রতি কোনো নাই নিয়ে। তো পরে কি করছে, ও নাকি মানে আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি পরে জানতে পারি যে ও নাকি কোন একটা মানে কবিরাজের কাছে মানে প্রতি সময় যাইতো। তা আমি এসব বিশ্বাস করতাম না, দৌড় এসব কি, আল্লাহ ছাড়া কি কেউ কিছু করতে পারে? আল্লাহ যাকে যেরকম রিজিকে রেখে রাখছে ওইটাই করবে, বা আল্লাহর উপর দিয়ে কেউ কিছু করে রাখতে পারে না। পরে ভাই এক পর্যায়ে এমন হয়ে গেল, মানে আমি শুধু এতটুকু বলতে পারবো যে মানে আমার যতটুকু মনে আছে যে একদিন ও আমার সাথে দেখা করার পর কেমন যেন একটা মানে আমার জন্য খাবার নিয়ে আসে। মানে বলতেছে কি, মানে খাবারটা মানে পায়েসও না, পায়েসের মতোও না, মানে কেমন যেন একটা। পরে ও বলতেছে এটা নাকি ওর খালা রান্না করে দিছে, বলছে খেতে হবে। পরবর্তীতে মানে আমি ওই খাবারটা খাওয়ার পর মানে তারপর থেকে মানে আমাকে আমার নানু যেটা বললো, মানে আমি নাকি এক পর্যায়ে ওর প্রতি মানে একদম পুরো পাগল হয়ে গেছি। মানে আমার ফ্যামিলিকে মানে নাকি আমার মামারা নাকি আমাকে প্রচুর মারধর করছিল, করার পর সেটা মানে তখন আমি জিএসসি পরীক্ষা দিয়ে ফেলছি। মানে আমার মোট কথা হচ্ছে কি, মানে আমি কিছুই চিনতাম না, আমার এই পৃথিবীতে আমার মা বাবা আমি কাউকে চিনতাম না, আমি শুধু ওকে চিনতাম। মানে ও ছাড়া আমার লাইফে কেউ নাই। আর আমাকে যে এত মারধর করতো, মানে আমার কোনো কিছুই হতো না। মানে রাত্রে মারছে, সকালে আবার ওর কথাই আমি বলতাম। পরে এক পর্যায়ে কি হয়েছে, আমি মারতো কেন? তাকে তো বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু এটা তো আমার মামারা জানতো না, কারণ আমার মামারা তো তুমি কি মামার কাছ থেকে বিষয়গুলো গোপন করেছিলে? জি।
তুমি কেন গোপন করেছিলে? কারণ আমি গোপন করেছিলাম, আমার মা আমাকে তখন বলছিল যে তুই যদি কখনো এই কথাগুলো কারোর কাছে, তোর বাবার কাছে পর্যন্ত এই কথাগুলো বলস, তাহলে তোর বাবাকে তো আমি মেরে ফেলবোই এবং তোকে পর্যন্ত মেরে ফেলবো। আর তোর ভাই, তোমার স্কুলের ছেলেমেয়েরা জানলো, স্কুলের টিচাররা জানলো, অথচ যে ঘরে তুমি থাকো সেখানকার লোকজন জানো না, এটা কতটুকু বিশ্বাস? ভাই আমি স্কুলের টিচারদেরকে বলছি যে ও যেটা বলছে সেটা ভুল বলছে, মানে আমার বিয়ে হয় নাই, মানে জাস্ট ওর সাথে আমার একটা বিয়ের কথাবার্তা বলছে, আমি এরকম বলে কাটাইছি। কারণ কিন্তু এটা, এই জিনিসটা যদি স্কুলের টিচাররা জানে তাহলে তো তোমার মামারা বা তোমার নানিরা এদেরও তো জানার কথা। হ্যাঁ ওদেরকে জানার কথা, কিন্তু আমার মানে ওদের কানে ওই কথাটা আসতে পরে আমার মা অস্বীকার করে ফেলছে। ওকে, আমার মা বলছে কি যে না না আমি এসব বিয়ের সাথে দেই নাই, বাট বিয়ের কথা যার কারণ ছেলেটা যাতে কোনো ক্ষতি না করতে পারে তার জন্য আমি একটা মানে বিয়ের দিন তারিখ ঠিক করে রাখছি, যে পরীক্ষার পর মানে দেখা যাবে কি হবে। আমার মা তখন ওরকম পার্ট নিয়ে ফেলছে, মানে Okay. আমার মা আমাকে ডাইরেক্ট এই কথা বলছে যে মানে যদি আমি কারোর কাছে মুখ খুলি তাহলে নাকি আমাকে তো মারবে, আমার ভাইকেও মারবে, আমার বাবাকে পর্যন্ত মেরে ফেলবে। বলছে তো তোদের আর কাউকে রাখবো না। সেটা হয়তো রাগ করে বলেছে বা হয়তো অভিমান করে বলেছে। কারণ দেখো, বিষয়টা যদি তুমি প্রথম দিকে যেটা করলে, ঠিক তোমার না, তুমি তো সিচুয়েশনাল কজ বলা যেতে পারে, যে তোমাকে এরকমভাবে ঘরের মধ্যে পোশাক নিয়ে যে ঘটনাটা ঘটলো, তো এরপরে আলটিমেটলি তোমার মা রাগ করেছে, রাগ করার ফলে তোমাকে 2 দিন ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, খাবার টাবার দেয়নি, তার মানে সেও চাচ্ছিল না যে এই সম্পর্কে তুমি জড়াও। তো বেসিক্যালি সে তার সম্মান বাঁচাতে গিয়ে বা তোমার সম্মান বাঁচাতে গিয়ে বা তোমার কথা যদি তুমি মেনে নেই, তাহলে যে কোনো কারণেই হোক না কেন একটা মান সম্মানের প্রশ্নে গিয়ে সে এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটা হচ্ছে মূল কথা। এবং তারপরে তোমার মা হয়তো রাগ করে এই ধরনের কথা বলেছে, বাট দ্যাট রিয়েলি ডাজন্ট মিন যে সে তোমার বাবাকে খুন করে ফেলবে। বাট ওকে, তোমার জায়গাতে হয়তো তুমি ভাবে ফিল করছো, আমাদের জায়গা থেকে আমি বিষয়টাকে খুব বেশি সিরিয়াসলি দেখতে চাচ্ছি না। কিন্তু ভাইয়া আমি যতবারই বাবার সাথে কথা বলতে চাইতাম, মানে আমার কাছে তো ফোন ছিল না, নানুর ফোন দিয়ে যদি আমি ফোন দিতাম তখন আমার মা যদি সামনে উপস্থিত থাকতো তখন আমার সাথে কথা বলতে দিত না। আর আমার ফ্যামিলি মেম্বারদেরকে সবাইকে বলে রাখছে যেন মানে আমি যেন আমার বাবার সাথে কোনো কন্ট্যাক্ট না করি বা আমাকে যেন কোনো কন্ট্যাক্ট না করতে দেয়। ওকে ওকে, তো পরে কি হয়েছে এখন, মানে আমি এক পর্যায়ে মানে আমার ফ্যামিলি কাউকে না জানে বাসা থেকে চলে যাই, চলে যাও বলতে মানে আমি ওর কাছে চলে যাই। প্ল্যানটা কি ছিল, কিভাবে ঘটলো ঘটনা? ঘটনাটা ঘটছে হয়েছে মানে আমি একদিন রাতে আমার মামা আমাকে খুব মারছে, মারার পর মানে আমার এগুলো মনে নাই, মানে তখন তো আমি ওর প্রতি পুরাই পাগল। হ্যাঁ, পরে কি হয়েছে, আমার নানু আমাকে যেটা বললো যে আমি নাকি রাত্রে আমাকে প্রচন্ড মারছে, মারার পর মানে আমার মামা আমার জন্য খুব কান্নাকাটি করতেছে যে মানে ওকে এত আদর করে আমরা বড় করছি, আজকে এরকম একটা ছেলের সাথে মানে মিশার জন্য আমরা তো এটা কখনো ভাবতে পারি নাই বা এসে বলতেছে মামা। পরে কি হয়েছে, সকালে উঠে দেখে আমি বাসায় নেই, আমি সকালে মানে চলে গেছি ওর কাছে। পরে কোথায় খুঁজে পাচ্ছে না, একমাত্র মানে ও নাকি শুধু আমার মাকে ইনফর্ম করছিল যে এই জায়গায় আছে। পরে ইনফর্ম করার পর মানে আমার তো নাই পরে আমার মা বলছে কি যে আমি নাকি আমার ফুপ্পির বাসায় আছি। তো পরে আর আমার মামারা কিছু বলে নাই। প্রায় 1 মাস পর আমি তখন আবার আমার নানুর বাসায় আসি, কারণ আমার রেজাল্ট। 1 মাস তুমি কোথায় ছিলে? 1 মাস ওর সাথেই ছিলাম। 1 মাসের সংসার জীবন কি ছিল? 1 মাসের সংসার জীবন কি ছিল ভাইয়া, হঠাৎ করে একদিন মানে আমার না কেমন যেন লাগতেছিল, মানে আমার মানে ওইটার নেশাটা মনে হয় যখন আস্তে আস্তে কেটে যাচ্ছিল, ও আমাকে প্রচন্ড মারতো। মানে আমি যখন আস্তে আস্তে মানে বুঝতেছি বা আমি জিনিসটি ফিল করতেছি, তখন আমি যখন ওর থেকে একটু দূরে দূরে চলে যাচ্ছি তখন আমার মানে ও আমাকে প্রচন্ড মারতো। মানে এক পর্যায়ে ও ড্রিঙ্কস করতো, এটা তো আমি আগে থেকেই জানতাম যে ও ড্রিঙ্কস ও করতো। ও কি করতো তখন, কিসে কিছুই করতো না। ও কি করতো ভাইয়া, ও পড়াশোনা করছে ক্লাস 8 পর্যন্ত, তারপর আর রাজনীতি করে, এই মানুষ খুন করে বা এইটা সেটা করে, মানে এই জন্য এটা বলে আপনি যদি ওকে বলেন যে তুমি আমার এই কাজটা করে দিবা বা আমার মেয়ে চলে গেছে ওকে নিয়ে আসবা, এনে ওই ছেলেটাকে মারবা, তোমাকে এত টাকা দেবো, ও এই কাজটা করবে। মানে এরকম আমাদের এলাকাতে অনেক ঘটনা, মানে ওকে একবারই চিনি আমার নানাদের এলাকাতে, এক নামে চিনতো। হ্যাঁ। তো পরে কি হয়েছে, এখন ও এরকমই কাজ করতো আর প্রচন্ড যে টাকা ইনকাম করতো সংসারে তো দিত নাই, উল্টা নিজে ড্রিঙ্কস করে এরকম করতো। আপনি হয়তো আমার দেখতে পারবেন যে আমার কপালে একটা কাটা দাগ আছে। মানে ও কি করছে, আমাকে একদিন এমন মারছে, মারার পর আমাকে ঠাস করে ধাক্কা দিয়ে মানে ওয়ার্ড্রোফ ছিল, এই ওয়ার্ড্রোফের উপরে ফালা দেয়, পরে আমার কপালটা কেটে গেছে। মানে আমি কান্না করতেছি, মানে আমার কপাল দিয়ে প্রচন্ড রক্ত বের হচ্ছে, কিন্তু ও আমাকে একটু হসপিটালে নিয়ে যাচ্ছে না। পরে পাশে ওর খালা ছিল, ওই খালা আর খালু মিলে আমাকে হসপিটালে নিয়ে গিয়ে প্রায় 4টা সিঁড়ি লাগছে আমার কপালে। তারপরে ভাইয়া আমি এখন আমার মাকে বলছি, কিন্তু আমার মা তো কোনোভাবে আর ইয়ে করবে না। মা বলতেছে তোমার ভাগ্যে যেটা আছে তুমি সেটাই করো।
পরবর্তীতে ভাই আমি কাকে কি বলবো? লেখাপড়া তখন বন্ধ? হ্যাঁ, লেখাপড়া তো তখন বন্ধ, কারণ ওই যে জেএসসি পরীক্ষা দিলাম, রেজাল্ট তো দিচ্ছে না তখন, মোট কথা। তারপরে কাউকে বলতে পারতেছি না। আমি আমার নানুকে যে বলবো, এখন নানু তো কিছুই করতে পারবে না, কারণ সংসার মামাদের হাতে, নানুর তো কোনো কিছুই করার নাই। মামাদের কারোর কাছে বলতে পারতেছি না, বাবার কাছেও বলতে পারতেছি না। পরে আমার এক ফুপ্পি ছিল, পরে আমি আমার ফুপ্পির কাছে মানে অনেক কষ্টে আমি ওনার নাম্বারটা সংগ্রহ করি ফুপ্পির। পরে ফুপ্পির কাছে ফোন করে আমি সব কিছু বলি। পরে ফুপ্পি সব কিছু জানতো, জানার পর মানে পরে বলছে কি যে ঠিক আছে, তুই তো এটা ভুল করে ফেলছিস, বাচ্চা মানুষ, তুই আমার কাছে আয়, আমি তোকে মানে সব কিছু বুঝাবো বা ইয়ে করবো। পরে আমি আমার মামাদের ওইখানে তো আর যাওয়া হয় না, মানে সবাই মামা বলছে যে মানে আম্মু ফোন করে মামাদেরকে বলছে যে আমি আমার মেয়েকে নিয়ে গেছি, আর ওইখানে কোনো কিছু হবে না। পরবর্তী দিকে করছে আমার ফুপ্পির বাসায় নিয়ে আসছে। পরে আসার পর পরে আমি ফুপ্পি এরকম এরকম করে আমার মামাদের সবাইকে আবার বুঝাইছে যে দেখেন ও তো আমার বাসায় ছিল সেই, এখন ওর মা হয়তো রাগ করে বলতেছে কারণ ওর একটা ঘটনা ঘটে গেছে, আবার ও রাগ করে আপনাদেরকে কিছু না বলে চলে গেছে। এগুলো নিয়ে অনেক কথাবার্তা হওয়ার পর ফুপ্পি আবার বুঝায় আমাকে দিয়ে আসে। কিন্তু ভাইয়া দিয়ে আসার পর মানে ও কি হয়েছে যে মানে আমি যদি স্কুলে যেতাম তাহলে ও আবার স্কুলের গেটের সামনে দাঁড়ায় থাকতো। ওকে। পরে আমি যদি কারোর সাথে কথা বলতে চাইতাম, কোনো ফ্রেন্ডের সাথে, তাহলে ও বলতো এই ওর সাথে তোমার কিসের কথা, মানে ও আমার উপর একটা অধিকার খাটাতে চাইতো। মানে আমি কোনো ফ্রেন্ডের সাথে কোনো মিশতেই পারতাম না বা কিছু করতেও পারতাম না। তো পরে আমি একদিন বলছি কি যে আমি তো আপনাকে চিনি না, আমি ডাইরেক্ট রাস্তায় বলে ফেলছি যে আমি তো আপনাকে চিনি না। এই কথা বলাতে ও রাস্তায় মানুষের সামনে ঠাস করে আমার একটা থাপ্পড় মারে। ওর থাপ্পড় মারাতে এটা আমার মামার মাইন্ডে লাগে। আমার মামা কি করছে, ওই যাচ্ছিল তখন দেখছে আমার মামা যে ও আমাকে থাপ্পড় মারছে। পরে মামা আমাকে বাসায় এসে জিজ্ঞেস করতেছে যে ওর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? আমি বলতেছি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কারণ আমি আমার মামার কাছে এখন যদি বলতে চাই তাহলে আমার মামা কি করবে আমি নিজেও জানি না। তা আমি মামার কাছে জিনিসটা গোপন রাখি যে না। কিন্তু ভাই আমার মানে কজলি ওরকম এরকম কিছু কিছু মনে পড়তেছে, আবার কিছু কিছু মনে পড়তেছে না, এরকম হয়ে গেছে। মানে ওর সাথে আমি কেন গেলাম, ওইখানে কি ছিল আমার বা কি আসে বিষয়। পরে মানে আমার এরকম মনে পড়ছে। আবার একবার ভাবতেছি মা তো আমাকে বিয়ে দিচ্ছে, কিন্তু আমি ওর সাথে কেমনভাবে গেলাম বা কিভাবে ছিলাম আমার কিছুই মনে ছিল না। আর ওর একটা প্লাস পয়েন্ট ছিল কি, ও যখন মানে আমি যখন ওর সাথে ছিলাম তখন ও আমার কতগুলো মানে ছবি উঠায় রাখছিল। তো ও আমাকে বারবার বলতো যে এগুলো আমি নেটে ছেড়ে দেবো, তুমি যদি আমার সাথে সংসার না করো এগুলো আমি ইন্টারনেটে ছেড়ে দেবো। তারপরে ভাইয়া সে আমাকে মানে বলতো অনেক কথা। তো পরে বলার পরে আমার মানে ফ্রেন্ডেরা মানে আমি এক ফ্রেন্ডের সাথে শেয়ার করছিলাম আর কি। তো পরে বলাতে ও বলতেছে যে দেখ তোর তো মানে এগুলো আর কি করবি, যা হওয়ার হয়ে গেছে। এখন যেহেতু তুই মানে তোদের বিয়ে হয়ে গেছে, তুই ছেলেটাকে মেনে নে তোর হাজবেন্ড হিসাবে। তা বলতেছে আমি তোকে মেনে নিতে পারতেছি না, আমি ওকে কীভাবে মেনে নেব। পরে ও বলতেছে ঠিক আছে তুই দেখ, ছেলেটা একটা মানুষ, ছবিতে দেখোস না যে খারাপ কীভাবে মস্তান থাকে, নায়ক পরে নায়িকার প্রেমে পড়ে ভালো হয়ে যায়, দেখবি ও আস্তে আস্তে মানে তোকে যদি এতই ভালোবাসে আস্তে আস্তে ভালো হয়ে যাবে, একটু ভালোবাসা দিয়ে হয়ে যাবে। তো পরে আমি ওর কথা শুনে তাই আমি ভাবলাম যে হয়তো সত্যি এরকম হবে। তো হওয়ার পর মানে আমি ওর কথা রাজি হলাম। তো আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি যদি আমি তোমার সাথে সংসার করব, সব কিছু করবো, কিন্তু আমার শর্ত হচ্ছে একটা, যে তুমি স্মোক করতে পারবে না আর কোনো ধরনের অন্যায় কাজ করতে পারবে না। তুমি যদি কষ্ট করে রিক্সাও চালাও তাতে আমি খুশি। ওই সময়টাতে কি হচ্ছিল, মানে ফ্যামিলি মেম্বাররা কি জানতো যে তুমি ওর সঙ্গে সংসার করছো বা ওখান থেকে তুমি চলে এসছো, এরকম কোনো কিছু? না না না, ফ্যামিলি মেম্বাররা মানে আমার মামারা কিন্তু জানতো না, মানে এখনো পর্যন্ত আমার মামারা জানে না। আমি মানে যতবার ওই সময়টা থেকে আপনি ওর সঙ্গে থাকছেন মানে নাকি আলাদাভাবে আছেন? আলাদাভাবে আছি, কিন্তু কোথায় আছেন আপনি? আমি আমার নানুর বাসায় আছি। মানে কিন্তু প্রথমবার তো নিয়ে গেল, তারপরে আবার ওখান থেকে চলে আসলেন বিকজ অফ অত্যাচার করতো সে কারণে, হ্যাঁ হ্যাঁ এরপরে আবার সে কনভিন্স করার চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ ওকে, তো এই 1 মাস থেকে আপনি যখন বাড়িতে ফিরলেন, লোকজন আপনাকে জিজ্ঞেস করলো না যে আপনি কোথায় ছিলেন? মামা ওই যে আমার মা বললো যে আমার ফুপ্পির বাসায়, ফুপ্পি না আবার বললো যে ও আমার বাসায় ছিল। সামহাউ এটাকে মানে যে কোনো ভাবে ওকে ধামাচাপা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ Okay. ধামাচাপা দিয়েছে। তারপরে যখন মানে ওর প্রতি মানে আমি এটা কেমন যেন একটু মানে দুর্বল হতে শুরু করলাম। তো তারপরে মানে আমি ওর জন্য বাসা থেকে চলে যাই। পরে চলে যাওয়ার পরে বাসা থেকে চলে যাওয়া বলতে মানে ওর সাথে চলে যাই। ওর এক কোথায় থাকতেন ওই সময়টা? নানুর বাসায় থাকতাম। নানুর বাসা ছাড়া তো না না আমার না, ওর সাথে কি কোথায় থাকতেন? ওর সাথে থাকতাম, ওর কোনো কাজিনের বাসায় বা ওর কোনো ফ্রেন্ডের বাসায়, এরকম করে মানে থাকতাম। ও আমাকে বলতো যে হ্যাঁ ও বাসা করে নিবে বা এরকম করবে, এরকম করে বলতে বলতে মানে আমাকে নিয়ে যেত। বলতো যে কয়েকদিন আমার এইজনের বাসায় থাকো, তারপরে আস্তে আস্তে মানে আমরা একটা বাসা নিব, এই করবো সে করবো। তো এরকম করে আমাকে বলতো, পরে বলতো। তো তারপরে আমি গেলাম ওর এক কাজিনের বাসায় গেলাম প্রথমে।
তো যাওয়াতে তারপরে মানে ওইখানে আছি কয়েকদিন ভালোই আছি। ও মানে আর আমার সামনে কোনো স্মোক করতে দেখতাম না বা ভালোই চলতেছিল। তো তারপরে আমি ভাবলাম যে হয়তো ও আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। পরে ভালো হয়ে যাচ্ছে, একদিন মানে আমি দেখি কি ও মানে একটা মেয়ের সাথে কথা বলতেছে। আর একটি বিরতির সময়, বিরতির পর আবারও ফিরে আসবো। আর মনে রাখতে হবে, সিক্রেটস অনুষ্ঠানটি আসলে তাদেরই জন্য যারা জীবনে অপরাধ, Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. আবারও ফিরে আসলাম। আপনারা শুনছেন সিক্রেটস 90.4 FM ঢাকা FM এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠানে কনফেস করতে চাইলে ফোন করুন 09611904904 এই নাম্বারে। আর আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউবে আপলোডেড, আপনি চাইলে ওখান থেকে পুরো অনুষ্ঠানটি দেখতে পারেন। কে আজকের এই ধরনের মেয়ে বয়সের কথা বলতেছে। ওকে, তো পরবর্তীতে আমি ওর কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো পরে মানে ওর কথাবার্তা বুঝলাম যে ওর বোনের সাথেও কথা বলতেছে, মানে যে আমার ফ্রেন্ড ছিল। পরে ভাইয়া দেখলাম যে ওর বোন ওকে উপদেশ দিয়ে দিচ্ছে, মানে আমার সাথে কোথায় যাবে বা কি করবে না করবে। আর ওদের কথাবার্তাগুলো আমি আড়াল থেকে শুনতে পাই। আর ওদের মূলত মানে প্ল্যানই হচ্ছে যে মানে আমাকে বিয়ে করলে তো ও মানে আমার মার যা সম্পত্তি আছে মানে যেটাই আছে ওইটা মানে ও পাবে, ওকে ওর বোন ওই বুদ্ধিটা দিচ্ছে। পরে ও বলতেছে যে ওর মা তো অনেক রাগী বা এরকম টাইপের, বা উনি কি দিবে বা এরকম রাজি হবে। পরে মানে ও আমাকে নিয়ে মানে আমার উপর যত টর্চার করলে যেন আমার মাকে বলে, পরে আমার মা তো আমার প্রতি দুর্বল হয়ে যাবে। তারপর মানে ও এরকম কিছু বলতেছে বা ওকে বিদেশ পাঠানোর জন্য, যাতে আমার মাকে বলে টাকা পয়সা কিছু দেওয়ার জন্য। ওকে, তো এরকম কিছু বলতেছে। পরে বলার পরে আমি এগুলো আড়াল থেকে শুনতে পাই। তো পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি আসলে সত্যি আমাকে ভালোবাসো না আমার মায়ের টাকাকে ভালোবাসো। পরে ও বলতেছে কেন হঠাৎ এই প্রশ্ন। আমি বলতেছি না, সত্যি করে বলো, তোমার যদি টাকার প্রয়োজন লাগে তাহলে বলো, আর এরকম তো কোনো মানি হয় না। পরে ওই দিন ও আমাকে অনেক মারে, মানে ওদের বাসায়, ওর ওই কাজিনের বাসায় আমাকে অনেক মারে। ওকে, পরে মারার পর আমি কিছু বলি না, যেহেতু এবার আমি নিজের স্বেচ্ছায় চলে আসছি। এখন আর আমি কি বলবো, কাউকে বলার মতো তো কিছু নাই। জি, পরে আমি আবার আমার মাকে ফোন দিই। পরে ফোন দেওয়াতে আমার মা আমার সাথে অনেক একটু রাগারাগি করার পরে এখন কি করবে। পরে ও বলতেছে যে আপনার মেয়েকে এসে আপনি নিয়ে যান, এরকম মেয়ে আমার মানে লাগবে না। পরে ও আমার মায়ের কাছে অনেক কথা বলে। পরে বলার পর এখন আমার মা কি করছে, আমাকে আবার মানে আমার মায়ের কাছে এবার মানে বলছে কি যে আমার মায়ের কাছে আমি গেছি। তো যাওয়ার পরে আমার মা আবার আমার মামাদেরকে মানে হাতে পায়ে রিকোয়েস্ট করে এবার লাস্ট বারের মতো আমাকে দিয়ে আসে। তো দিয়ে আসার পর তখন আমি মানে প্রায় টেস্ট দেব 10-এ। তো পরে কি হয়েছে, তো আমার টেস্ট পরীক্ষা গেল। তো যাওয়াতে টেস্ট পরীক্ষা তো তেমন একটা ভালো রেজাল্ট হলো না, কারণ আমি তো পড়িয়ে নাই মোট কথা টেস্টের আগে। তো তারপরে টেস্ট পরীক্ষা দিলাম। তো দেওয়ার পরে এখানে স্যাররা অনেক মানে খারাপ করছে যে আমি কেন রেজাল্ট খারাপ করলাম। তারপরে এরকম করাতে তারপরে আমি আবার মনোযোগ দিয়ে পড়াশোনা করি। তো ও কি করছে, এরকম টেস্টের পরে আমার যখন পরীক্ষা চলে আসছে, এসএসসি পরীক্ষা, তখন ও আসছে, এসে আবার বলতেছে যে আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, বা স্কুলে অনেক কিছু আমার ফ্রেন্ডদের কাছে অনেক কথা বলে যে তোমার ফ্রেন্ডকে বলো, যে মানে যে ফ্রেন্ডটা সবকিছু জানতো আমি আবার ওকে বলে দিছিলাম যে জানো আমি ও সুমার কাছে সবকিছু বলছি এই হি। তো ওই সুমার কাছে প্রতিদিন ডিস্টার্ব করতো যে তোমার ফ্রেন্ডকে বলো আমার ভুল হয়ে গেছে, মানুষ ভুল করে না, অনেক রিকোয়েস্ট করতো ভাইয়া। মানে ওকে আমি পরবর্তীতে মানে আমার ফ্রেন্ড আমাকে বুঝাচ্ছে হয়তো ও ভুল করে ফেলছে, বা এখন আসলে ও বলতেছে যে আমি আসলে খুবই অন্ধ হয়ে গেছি না, আমি সেই অনেক কিছু বলার পর তারপর ওকে আমি আবার লাস্ট চান্স দিই। আমার বলছি যে আমার পরীক্ষাটা যাক, তারপর আমি দেখি। আমি যেটা বুঝতে পারছি যে একবার ফ্যামিলি মিস্টেক, রাইট? সেকেন্ড টাইম আপনি যখন গেলেন তখন ফ্যামিলি মোটামুটি ওর কাছ থেকে, ওর মাও, আপনার মাও ওকে সাপোর্ট করছে না, তখন আপনার মিস্টেক। থার্ড টাইমে যখন আপনি যাচ্ছেন ওর সাথে,
তখন এটা পুরোপুরি আপনার মিস্টেক, কজ ততদিনে আপনার ফ্যামিলি ওর কাছ থেকে মোটামুটি সরিয়ে আনার জন্য প্রিপেয়ার ছিল। ডিভোর্স দিচ্ছিলেন না কেন, লোকটা যদি এত খারাপ? ভাইয়া ডিভোর্স দিয়ে যাবো, ডিভোর্স দেওয়ার মতো তো আমাকে কেউ একজন আমার পাশে থাকতে হবে। আমার পাশে থাকতে হবে মানে? মানে আমি কিভাবে ডিভোর্স দেবো, আইনের বা আমি তো ওরকম কিছু। আপনার মার প্ল্যানটা কি ছিল আমাকে এটা একটু পরিষ্কার করেন। আপনার মা ওকে বিয়ে দিয়ে রেখেছে বাট আপনার ওখানে থাকতে দিচ্ছে না, আবার আপনি গেলে সেখানে কেউ জানলে বলতেছে পুকুর বাড়িতে থাকে, মানে এটা কি? মানে এটা আমার মা চাচ্ছিল যে ও ওর থেকে যদি আমি একটু দূরে থাকি, আস্তে আস্তে ও আমাকে মানে ভুলে যাবে বা তো আমার তাহলে বিয়ে দেওয়ার কারণটা কি ছিল? বিয়ে দেওয়ার কারণটা ছিল ওকে একটা দেখানো মানে নাটক। মানে আমার মা যেটা পরে বললো, মানে এখন মানে যেটা আমি বুঝতেছি, আমার মা আমাকে বলছে যে বিয়ে দেওয়াটা নাকি ছিল একটা নাটক। মানে ও যদি বিয়ে না দেয় তাহলে তো অনেকে কথা বলার পরও বিয়ে ভেঙে যায় বা মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। তা আমার মা নাকি ওকে বলছিল যে আমার মেয়েকে তো তোমার কাছে বিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে তো আমার মেয়েকে আর কোথাও বিয়ে দেবো না। তো তুমি যদি বিদেশ চলে যাও, বিদেশ থেকে আসার পর আমার মেয়েরও পড়াশোনা শেষ হবে, তখন তোমাকে তোমার হাতে আমার মেয়েকে উঠাই দিয়ে দেবো। সো ইট ওয়াজ হার প্ল্যান অ্যাকচুয়ালি, এবং যাতে করে বিয়েটা করে সে দেশের বাইরে চলে যায়, হ্যাঁ। কিন্তু সে সেটা ইমিডিয়েটলি করেনি। না না। আচ্ছা, তো যখন আপনি বারবার ওনার সঙ্গে যাচ্ছিলেন তখন তো আপনি বুঝতে পারছিলেন যে এটা উচিত হচ্ছে না, এটা ভুল হচ্ছে। হ্যাঁ, আমি যখন তখন আপনি কেন যাচ্ছিলেন? আপনার পরিবার থেকে খুব বেশি অশান্তি হচ্ছিল আপনার সঙ্গে সেই জন্য যাওয়া, নাকি এমন কোনো মোহের মধ্যে ছিলেন বা ওর প্রতি আপনি দুর্বল হয়ে গেছেন একসাথে থাকার কারণে? ভাইয়া ওর প্রতি আমার তেমন একটা দুর্বল ছিল না, তারপরেও মানে ও আমাকে বারবার, আমি চিন্তা করতাম যে ওর কাছে তো আমার কতগুলো ছবি আছে। সেটা তো বিয়ের আগে, বিয়ের পরের ছবিগুলো? বিয়ের পরের ছবিগুলোও তো আছে ওর কাছে। বিয়ের পরের ছবিগুলো কি আপনি দিতেন নাকি ও তুলতো? মানে ঘটনাটা কি ছিল? ঘটনাটা কি ছিল, যখন আমরা একসাথে থাকতাম তখন ধরেন অনেক ছবি উঠানো হতো। হ্যাঁ, হয় আমারও উঠানো হতো বা ও উঠাইতো, একরকম ছবি উঠানো ছিল। ওকে, তো ওইগুলো তো এগুলো আপনারা খুব মিউচুয়ালি করতেন? হ্যাঁ হ্যাঁ, তো আমার তো ফোন ছিল না তখন, ওরই ফোন ছিল, তো ওর ফোনে ধরেন আমাদের দুজনের মধ্যে। এগুলো নোট করবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, তারপর ধরেন ওর ফোনে আমার মানে ছিল আর কি, মানে ধরেন আমাদের দুজনের ছবি ছিল। তো ও কি করছে, পরবর্তীতে আমাকে বলতো যে মানে আমি যদি ওর সাথে না যেতে চাইতাম তাহলে আমাকে বলতো যে আমি এই ছবিগুলো, তখন তো তোমার মানে জাস্ট অল্প পিক ছিল, এখন তো তোমার আরো একদম ফুল ছবি আছে, এখন তুমি কি করবা, এখন তো তোমার যাওয়ার কোনো পথ নেই। পরবর্তীতে ও এরকম করলে, তো তার জন্য থার্ড টাইম আমি ওকে মানে লাস্ট সুযোগ দিয়েছিলাম আর কি, মানে দেখি ও কি করে। এবার আমি নিজের আমি একটু থামাচ্ছি আপনাকে। প্রথম কথা হচ্ছে যে যেই ছেলেটা কয়েকটা ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার কারণে আপনি তার ঘর সংসার করতে বাধ্য হচ্ছেন, হুম, ইমোশনালি বাধ্য হচ্ছেন, ফিজিক্যালি মেন্টালি যত রকমের টর্চার আছে সবকিছু করার পরেও আপনি বাধ্য হচ্ছেন, জি, এবং সেই মানুষটাই আপনি যখন ওর সঙ্গে চলে যাচ্ছেন ইমোশনালি, তখন আপনি ঘরের মধ্যে গেলে বিভিন্ন রকমের ছবি তুলছেন। এইটা একটা পয়েন্ট করার মতো বিষয় প্রিয় শ্রোতা। প্রথম কথা হচ্ছে যে হাজবেন্ড এবং ওয়াইফ একই ঘরের মধ্যে থাকা অবস্থায় কি করছে না করছে সেটা তাদের একেবারে ব্যক্তিগত বিষয়, কিন্তু যদি প্রেক্ষাপটটা এরকম হয় যে বিয়েই করা হয়েছে ছবি তুলে ব্ল্যাকমেইল করে, এবং বিয়েটাই করা হয়েছে যে এইরকম নুড ছবি দেখিয়ে, যেগুলো কোনো না কোনোভাবে তার বাবা মায়ের ইজ্জতে বা সামাজিক সম্মানে আঘাত করতে পারে, সেক্ষেত্রে আপনার কি উচিত ছিল না যে পরবর্তীতে যে ছেলেটার সঙ্গে আপনার সংসার আদৌ হবে কি হবে না সেরকম কোনো গ্যারান্টি নাই, যে ছেলেটা আপনার উপর টর্চার করছে, তারপর আপনি ওর কাছে গিয়ে এই ছবিগুলো তুলছেন? আপনার তো সচেতন হওয়া উচিত ছিল। ভাইয়া আমি যখন এই ছবিগুলো মানে আমি যখন ওর সাথে সেকেন্ড টাইম চলে যাই, তখন ও আমাকে বলছিল কি মানে যে আমার তো তোমার সব ছবি ডিলিট করে দিছি, তোমার কোনো ছবি তো আমার কাছে নাই, দেখো আমি আগে ওই যে বললাম না যে ও ভালো হওয়ার জন্য মানে ট্রাই করছিল, আমি ওকে বলছিলাম যে ও ড্রিঙ্কস করবে না আর মানে এরকম সবকিছু। প্রথম তো কথা হচ্ছে ও কিন্তু একটা অ্যাকিউজ দাঁড় করানোর চেষ্টা করছে, বাট এটা ভুল, এটা বড় রকমের ভুল, এবং ভুল থেকে অনেক বড় রকমের অপরাধ। হ্যাঁ, বয়সটাও আপনি চিন্তা করে দেখুন, ক্লাস 8-এ পড়ুয়া একটা বাচ্চা, শিশুর বয়স, এবং ওর বয়স আজকে এই মুহূর্তে 19, রাইট? তখন আপনি চিন্তা করে দেখেন 13-14 বছর বয়স, এবং 13-19 বছরের ছেলেমেয়েরাই তো বলা যেত কিশোর কিশোরী বলা চলে, তারাই অনেক বড় ধরনের ভুল করে, আর সেক্ষেত্রে 13-14 বছর পড়ুয়া একটা কিশোর কিশোরী তাদের ভুল করাটা তো আরো স্বাভাবিক, এবং ইমোশনালি ব্ল্যাকমেইল করা। আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে ইদানিং আমাদের ভার্চুয়াল জগতে এই ছবি যেই পরিমাণ আমরা আদান প্রদান করি, বিশেষ করে পার্সোনাল ছবিগুলো, এগুলো অনেক সময় জীবনে অনেক বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসতে পারে। কোনো মানুষ যদি এটা নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে চাই সামাজিক সম্মানের জায়গাটা থেকে, আমরা অহরহ এই ধরনের ঘটনা চোখে পড়ছে আমাদের, এবং এগুলো এক ধরনের ভাইরাল হয়ে গিয়েছে আমাদের এই প্রবলেমগুলো। সরকার যথোপযুক্ত আইন করেছে, নিয়ম করেছে, এবং এটা এক ধরনের বড় রকমের সাইবার ক্রাইম। এটা আইন করার পরে কিছুটা কমেছে, নইলে একেবারে সেলিব্রিটি থেকে শুরু করে, বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই এই ধরনের মানে ভিকটিম হওয়ার বাইরে না, ঠিক আছে? কিন্তু এটা একটা জীবনকে কতখানি বিপদগামী করে তুলতে পারে এই ভুলগুলো, এই অপরাধগুলো, সেই উদাহরণটা আজকের সিক্রেটসে।
বলেন। তারপরে ভাইয়া ধরেন হুমকি দিত যে না ছবিগুলো পাবলিশ করে দেবে, হ্যাঁ হ্যাঁ ও তো তখন বলতো। কেন ভয় পাইতেন? তো তখন তো আপনার হাজবেন্ড, ভয় পাওয়ার কি আছে? না ও তো বলতো যে আমি এই ছবিগুলো পাবলিশ করে দেবো, আর কি বলতো যে মানে যে বিভিন্ন নাম্বার দিয়ে দে না, হ্যাঁ তো বলতো যে ও আমার ফ্যামিলির নাম্বার দিয়ে দেবে মানে- ছবিগুলোর সাথে? হ্যাঁ ছবিগুলোর সাথে, যে এই নাম্বারে ফোন দিলে ইমো পাবা, বা এই নাম্বারে ফোন করলে সুন্দর মেয়ে পাবা, তোমার নাম দিয়ে দেবো, তোমার Okay. নাম সব পাবা ওকে। বলতেছে, বা ও বলতেছে যে তোমার ভালো ছবিও দিয়ে দেবো। এবং আপনারা দেখবেন যে ইউটিউবে এরকম অসংখ্য ভিডিও পাওয়া যায় যেখানে একটা মেয়ের ছবি দিয়ে এবং নাম্বার দিয়ে এই ধরনের ঘটনা কিন্তু অসংখ্য আসে, এবং এগুলো এক ধরনের সামাজিক ব্যাধি। যেই আইডি থেকে, যেই ধরনের ইয়ে থেকে এটা আপলোড করা হয়, আমার মনে হয় যে তাদের এগেনস্টে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। বলেন, এগুলো পাবেন আপনারা ইউটিউবে গেলে খোঁজ করলেই পাবেন, দেখবেন যে বিভিন্ন মেয়েদের ছবি, এবং এটা ঠিক আসলেই ওনার ছবি কিনা, বা এটা টেম্পার করা হয়েছে কিনা, বা ফটোশপে কাজ করা হয়েছে কিনা, এবং ওইভাবে নাম্বার দিয়ে দেওয়া হয় যে ওনার সঙ্গে যোগাযোগ করেন বাড়ি অমুকতলা। এটা শুধুমাত্র রিভেঞ্জ নেবার কারণে, প্রতিশোধ নেবার কারণে, জিঘাংসার কারণে যে হুমকিটা ও পেয়েছে। পরবর্তীতে তখন মানে আমি ভাবলাম যে ঠিক আছে, ও যখন আমার কাছে মানে কি বলবো ভাইয়া, ওই সময় ও একদিন আমার পায়ে পর্যন্ত এসে ধরছে যে আমাকে এবার লাস্ট চান্স দাও, আমি মানে ভালো হয়ে যাব। এটা থার্ড টাইমের পরে? থার্ড টাইমে মানে যখন লাস্ট বার, তৃতীয়বার। হ্যাঁ তখন আবার আমি বললাম যে একটা মানুষ আমার পায়ে এসে ধরলো, মানে নিশ্চয়ই সে হয়তো তখন ভুল করেছে, মানুষ মাত্র তো ভুল করে, আর ও এখন নিশ্চয়ই ভালো হয়ে যাবে, ওকে আমি এটা লাস্টে চান্স দিই। কিন্তু এইবার ভাইয়া মানে আমার মামার আমার প্রতি এত খুব হয়েছিল যে মানে আমি 2-1 দিন পর পর না বলে মার কাছে চলে যাই, বা এটা কি হয়তো মামারা বুঝতে পারে নাই, অবশ্যই বুঝতে পারছে, আর মামি তো আছেই ধরেন বাসায়, তো ওরা তো একটু বলবেই। তো পরবর্তীতে মামারা এটা মানে বোঝার বাকি নেই, তারপর মানে কিছু বলে নাই কি তখন আমাকে। তো আমি যখন চলে যাই তখন গিয়ে দেখি মানে সে আগের মতোই, মানে 1-2 দিন ভালো থাকে, তারপর আবার সেই হয়ে যায়। তো তখন আমি ওকে বললাম যে মানে আমার এরকম মানে আমার কি অপরাধ যে আমাকে 2 দিন পর পর এইভাবে আনার পর, তখন ও আমাকে ডাইরেক্ট বলে যে তোর মাকে বল আমাকে বিদেশ পাঠাইতে, আর না হলে তুই এখান থেকে মানে আর জীবিত ফিরে যেতে পারবি না। ওকে, মানে এবার হচ্ছে হলো অর্থের দিকে হাত দিয়েছে। জি, এবার ও ডাইরেক্ট বলে ফেলছে। পরে আমি বলছি যে এটা কোন ধরনের কথা, যে আমার মা তোমাকে বিদেশ পাঠাবে, এটা কি কোনো কাগজে কলমে লেখা ছিল না মানে কোথাও ইয়ে করা চুক্তিবদ্ধ ছিল? পরে ও বলতেছে যে না, তোরকে বিয়ে করাতে আমার কি পাইছি আমি বলতেছি আমার মা তো তোমাকে তোমার গলায় ঝুলাই দেয় না, আমাকে তুমি নিজে ইচ্ছাকৃতভাবে আমাকে বিয়ে করতে চাইছো। মানে তখন ওর সাথে আমি এক পর্যায়ে তর্ক করতে শুরু করি। পরে তখন তো একটু বুঝি যেহেতু এসএসসি পরীক্ষা দিছি, পরে ওকে আমি বলতেছি যে আমার মা তো তোমার ইচ্ছে করে গলায় ঝুলাই দেয় মানে না। বিয়ের প্রায় 2 বছর হয়ে গেছে তখন। হ্যাঁ এই অন এন্ড অফ, কখনো থাকছেন কখনো চলে আসছেন ওখান থেকে। হ্যাঁ, ফার্স্ট টাইম বুঝালেন আপনি ফুফুর বাসায় আছেন, সেকেন্ড টাইম আপনি কি বুঝালেন? সেকেন্ড টাইম বুঝলাম মার কাছে চলে গেছি। থার্ড টাইম? থার্ড টাইম তখন তো ধরেন আমি যখন বাসায় আর মামাদের বাসায় যাওয়া হয় নাই, কারণ আমার তো তখন পরীক্ষা। আপনি কোথায় চলে গেছেন? তখন একদম মানে ওর থেকে চলে আসার পর সেপারেট হয়ে আমি ঢাকায় চলে আসি, এখানে ইন্টারভিউ। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ যাই। হ্যাঁ, হ্যাঁ। তারপরে? পরবর্তীতে কি করছে মানে ওর সাথে তখন আমার মানে কি তুমুল ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর ও আমাকে অনেক মারে, মানে মারার মানে এমন মারে মানে আমি আবার ওই যে আমার মা আর মামারা যে কোনো মারছিল সেন্সলেস হয়ে গেছি ওরকম হয়ে যাই। পরবর্তীতে তখন ওর ফ্রেন্ডের বাসায় ছিলাম, তো পরে ওর ফ্রেন্ড কি করছে আমাকে হসপিটালে নিয়ে ভর্তি করায়। ভর্তি করানোর পর মানে আমি ওইখানে হসপিটাল থেকে পরে আমি আমার মানে ঢাকায় যে আন্টি, ওই আন্টিকে ফোন দিই যে আন্টি এরকম এরকম আমি তো হসপিটালে, আমাকে এসে নিয়ে যান। বলতেছিস তোর কি হয়েছে? আমি বলতেছি আমি পরে বলবো যে আমার কি হয়েছে, আমাকে এসে নিয়ে যান। পরে উনি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমি বলছি যে এরকম এরকম আসলে আমি তো মানে আমার এক ফ্রেন্ডের বাসায় গেছিলাম, মানে আন্টিকেও আমি সত্যি কথাটা বলি নাই, কারণ আমার মনে একটাই মানে আমি বুঝি নাই যে আমার মা কি তখন রাগ করে বলছিল না কিসের কারণে বলছে। মানে আমার মাকে আমি যদি ওর কথা বলতে যেতাম তাহলে আমার মা অনেক বকতো, তো বাট এখন তো আমি আমার মাকে আর বলতেও পারবো না, কারণ আমার মা তো একবার নিষেধ করছে যে ওর কাছে আর যাবা না। এখন আমি গেছি, আবার ও আমার মাকে ফোন করে অনেক হুমকি দিছে যে টাকা পয়সা না দিলে আপনার মেয়েকে এই করবো সেই করবো। তারপরেও যখন আমার মার মানে একটু নরম হয় নাই, তা আমার মা তো আমার প্রতি অনেক রাগ। এখন আমি কি করব? পরে আন্টির হাতে পায়ে ধরলাম, অনেক কিছু করলাম যে আমি তো এরকম এরকম আমার ফ্রেন্ডের বাসায় মানে আম্মুর সাথে রাগ করে চলে আসছি, এখন কি করব? মানে আমি জানি যে আমার মায়ের কথাটা বলবে না আন্টিকেও। পরে বলাতে তারপরে বলছে যে ঠিক আছে তোর তুই এসএসসি পরীক্ষা দিছিস, এখন ঢাকা এখানে ভর্তি হয়ে যা, আর তোর মাকে আমি ম্যানেজ করব, কোনো সমস্যা নেই। পরবর্তীতে ঢাকায় ভর্তি হয়ে গেলাম। আর ও ঢাকায় ভর্তি হয়ে গেলেন, চাইলেন ভর্তি হয়ে গেলেন? না না, এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, হ্যাঁ, তখন তারপর? রেজাল্ট দেওয়ার পরে আমি তখন 4.28 পাইছি। ওকে, মানে তখন তো পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছিল, তো পরীক্ষা খারাপ হওয়াতে কারণ আমি পড়িয়ে নাই মোট কথা, কি পড়বো ভালোভাবে।
তো পরে মানে আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, মানে ভালোই প্লাস আসছিল, কিন্তু আমার মেয়েতে গিয়ে খুব খারাপ রেজাল্ট হয়েছে একটা। আপনি এসএসসি পরীক্ষার সময় ছিলেন কোথায়? নানু বাসায় ছিলাম। নানুর বাসা থেকে পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে। পরবর্তীতে কি হয়েছে, এখানে এসে মানে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে এখানে ভর্তি হলাম ঢাকায়। তো খবর পেলাম কি ও বিদেশ চলে গেছে। আপনি এখানে কোথায় আসলেন? ঢাকায় এসে কোথায় উঠলেন? ঢাকায় এসে মিরপুরে আন্টির বাসায় উঠছি। মানে আন্টি মানে কি ধরনের আন্টি? আন্টি বলতে আমার আপন আন্টি। আপন আন্টি। তো আপনাকে জায়গা দিল? হ্যাঁ দিছে। মানে আমি ওনাকে বলছিলাম কি যে আমি একটা ফ্রেন্ডের মানে ভুল করে আম্মুর সাথে রাগ করে ফ্রেন্ডের বাসায় চলে আসছি। পরে খালামণি হঠাৎ করে মানে আমি খুব অসুস্থ হয়ে পড়ছি, তো আমার ফ্রেন্ড আমাকে এখানে ভর্তি করাইছে। তো ভর্তি করানোর পর তো এখন আন্টি মানে আম্মু আর ফোন করে আবার বলছে, কারণ আম্মু তো সত্যি কথাটা এখন বলতে পারবে না, কারণ মানে আপনার আম্মু সামহাও আপনার আন্টিকে কনভিন্স করেছে এই বিষয়টা জি নিয়ে? জি। ওকে। পরবর্তীতে করাতে তারপরে কি করছে, এখন আমি ঢাকায় পরে পড়াশোনা করতেছি। পরবর্তীতে শুনতে পাইলাম যে মানে ওনাকে আমার মাকে প্রচন্ড চাপ দিচ্ছে মানে টাকা পয়সা দেওয়ার জন্য। আপনি প্রথম দিকে যেটা বলছিলেন যে আপনার মার সঙ্গে আপনার বাবার সম্পর্ক খারাপ ছিল, হ্যাঁ আপনি সিদ্ধান্ত নিয়ে আপনার মার এগেনিস্টে গিয়ে আপনি বারবার আপনার মায়ের বিয়ে দেওয়া যে হাজবেন্ড হ্যাঁ। তার কাছে গেছেন। মানে ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম মানিক ছিল। মানিকের কাছে আপনি বারবার গেছেন। তো এই গল্পের মাঝখানে আমি কোথাও পেলাম না যে আপনার সমস্যা নিয়ে আপনি নিজে আপনার বাবার কাছে গেছেন। ভাইয়া আমি তো আমার বাবার কাছে যেতে পারি না, কারণ আমার মা আমাকে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। সো আপনার মা তো আপনার ওই ছেলেটার কাছেও যেতে নিষেধ করেছে, তো আপনি সেখানে মান নিষেধ অমান্য করে বারবার গেছেন। কিন্তু ভাইয়া তো বাবার এটাই কাছে আমার আপনি- জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এখন বুঝতেছি যে আমি আমার বাবার কাছে যদি হয়তো যতই বাধা বিপত্তিক্রম করে আমি যেতাম, আমার মনে হয় যে আমি কোনো না কোনো একটা সলিউশন পেতাম বা কোনো সাহায্য পেতাম, কিন্তু আমি তখন আমার মাথায় ওই বুদ্ধিটা আসে। Because actually we are emotional fool. দেখুন ওনার মা যে একটা বলা যেতে পারে একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিল, সেটা সিচুয়েশনালি ওনাকে সেভ করার জন্য হোক বা ওনার বাচ্চাকে সেভ করার জন্য হোক বা যে কোনো কারণে হোক, এবং পরবর্তীতে ওনার মায়ের কাছ থেকে মায়ের যে ভালোবাসা সেটা না পেলেও একটা সাপোর্ট বিভিন্নভাবে দেবার চেষ্টা করছে। এত যে কমপ্লেক্সিটি ওর লাইফে এসছে, ও কখনো নিজে থেকে ফিল করেনি আমার বাবার কাছে যাওয়া উচিত। বাবার দিক থেকেও আমার একটা প্রশ্ন থাকে। এই মেয়েটি হচ্ছে তার প্রথম সন্তান এবং সেও কিন্তু দেখুন এই মেয়েটা কেমন আছে, কোথায় আছে, আপনার সঙ্গে যোগাযোগ করতো? আপনার বাবা না। কখনোই যোগাযোগ করতো না? বাবা আসতো, আইসে দেখে চলে যেত, কিন্তু বাবা আসতো, বাবাকে আপনি শেয়ার করতেন বিষয়গুলো? বাবার সাথে কিভাবে শেয়ার করবো? ওই যে নানুর মা যে বলে রাখছে নানুর বাসায় যেন ওর সাথে কোনো পার্সোনাল কথা বলতে না দেয়, তখন আমি যদি বাবার সাথে কোনো কথা বলতে যেতাম, হয় আমার মামি সামনে দিয়ে আসতো যেত, বা আমার নানু থাকতো, বা আমার নানা প্রেজেন্ট আপনার মা থাকতো। তো বাবার সঙ্গেই থাকতো। হ্যাঁ, তারপরে পার্সোনাল বিষয় বললে সমস্যা কোথায়? মানে আমার বাবাকে বললে হ্যাঁ, বাবাকে বলতো না, কেন বলতো না সেটা আমি জানি না। আপনার সন্তান হিসেবে উচিত ছিল না এই জিনিসগুলো ফাইন্ড আউট করা? হ্যাঁ ভাই, এটা আমার মানে ভুল হয়ে গেছে যে আমি আমার কখনো বাবাকে কখনো এই রকমের ভুল অনেক বড় অপরাধ নিজের জীবনের জন্য। আমরা বিলিভ করি আজকে এই গল্পটা যারা শুনছেন সামাজিকতার জায়গা থেকে, ইটস নট এ ক্রাইম দ্যাট লাইক কিল সামবডি, অর ইটস নট এ ক্রাইম যে ও কোথাও বোমাবাজি করেছে, কিংবা ইটস নট এ ক্রাইম লাইক ও কোথাও মাদক পাচার করেছে, বা ইটস নট এ ক্রাইম লাইক ও কাউকে খুন করে ফেলেছে। এই ক্রাইমটা হচ্ছে ওর নিজের জীবনটা কতটা বিষাদময় হয়েছে নিজের অপরাধের কারণে, নিজের ভুলের কারণে। হ্যাঁ, এবং সেই ভুল বা অপরাধের জন্মটা একেবারে ফ্যামিলির রুট থেকে, শিকড় থেকে হয়েছে। আমরা আরো একটা বিরতি নিব প্রিয় শ্রোতা। যাবে, কিন্তু আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে এবং আপনার যদি সাবস্ক্রাইব করা থাকে আমাদের চ্যানেলটি, তাহলে আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে আসলে পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে, কারণ আমরা ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি অলরেডি আপলোড করে দিয়েছি। ফিরে আসছি মাত্র 2 মিনিট পর। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা। অনামিকার একটি ছবি আমরা আমাদের ফেসবুকে আপলোড করেছি, আপনি চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। আমি আবারও বলছি www.facebook.com/ilovedhakafm।
ঢাকা FM। ওকে, আর এই ফাঁকে আপনাদেরকে বলি, যারা এই অনুষ্ঠানে কনফেস করতে চান জীবনের ভয়াবহতম দুর্ঘটনার কারণ কি, কি অপরাধ করেছিলেন, কি ভুল করেছিলেন, সেটার পেছনের কারণ, আপনি দায়ী ছিলেন না বা হোয়াট এভার ইট ইজ, বাধ্য হয়েছেন, সেই সিক্রেটস যদি এখানে রিভিল করতে চান যা কেউ জানে না, শুধু বলতে চান এই কারণে যাতে মানুষ আপনার মতো ভুল বা অপরাধ না করে, সো প্লিজ কল আস। ফোন নাম্বারটা হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। কথা না বাড়ি আমি আবারও ফিরছি যিনি গেস্ট অনামিকা তার কাছে। অনামিকা, দেন কি হলো? তারপরে ভাইয়া মানে আমি তো ধরেন এখন ঢাকায় আছি, ঢাকাতে। মানে আন্টি মার্চ, ম্যানেজ করলো। হ্যাঁ। পরে আমি শুনলাম যে আমার মাকে নাকি ফোন করে অনেক হুমকি ধমকি দিচ্ছে যে কিছু টাকা দেওয়ার জন্য বিদেশ যাবে। তো পরে আমার মা কি করলো, যে পরে বললো আর কি, আমি বললাম যে মা, আমি তো তোমার সন্তান, আমি তো তোমার কাছ থেকে কিছু কোনোদিনও চাই নাই। তো তুমি যদি এখন মানে আমি একটা জিনিসে চাইবো তোমার কাছে যে তুমি ওকে কিছু টাকা দিয়ে বিদেশ পাঠিয়ে দাও, কারণ এই অশান্তি আমারও ভালো লাগতেছে না, ও দেশে থেকে এরকম টর্চার করবে। আমি একটা শান্তি পরিবেশে ঢাকায় থাকি। পরে আমার মা ওকে মানে 1 লক্ষ তা 1.5 লক্ষ টাকার মতো ওকে দেয়। হ্যাঁ, দেওয়ার পর ও বিদেশের কাগজপত্র করে দেশের বাইরে চলে যায়। পরে চলে যাওয়ার পর ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না। মানে ওর এরকম করে ওর বোনের মাধ্যমে আমার খবর নিত যতদিন পর্যন্ত ওর বোনের বিয়ে না হয় আর কি। ওর বিয়ে হয়ে যাওয়ার পর ওর বোনের ওর আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমারও ওর সাথে কোনো যোগাযোগ নেই। ওকে, তো পরবর্তীতে আমি যখন কলেজে পড়তেছি, পড়ার পরে তখন আমি একটা ফোন নিই। ফোন নেওয়ার পরে তখন সবার হাতে ফোন আছে, এখন তো কলেজেও সবারই ফোন থাকে। তো আমিও একটা ফোন কিনছি। কেনার পর এখন ফেসবুক আইডি একটা মানে আমার এক ফ্রেন্ড খুলে দেয়। পরে ও বলতেছে, তা আমার এক ফ্রেন্ড ছিল সোহেল, তো ও বলছিল কি আমার নাম সোহেল রানা দিয়ে আছে, তুমি ওইটাতে দিলে আমাকে পাবা। তো ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে গিয়ে ওর নিচে একটা ছেলে ছিল মানে সোহেল আরিফ চৌধুরী, আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেওয়ার পর মানে একজনকে পাঠাইতে গিয়ে মিস্টেক আরেকজন হয়ে গেছে। তো পরবর্তীতে ও কি করছে, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সপেক্ট করছে। করার পর এখন দেখি কি মানে ও আমাকে হাই পাঠায়। তো পরে আমি বললাম যেটা কি, পরে 2-3 বার হাই পাঠাতে আমি হ্যালো লিখি। ছেলেটার নাম কি ছিল? ছেলেটার রিয়েল নাম হচ্ছে আরিফুল ইসলাম চৌধুরী সোহেল। আরিফুল ইসলাম চৌধুরী সোহেল, হ্যাঁ হ্যাঁ এটা ছিল রিয়েল নাম। ওকে, হ্যাঁ। তো পরে ওর সাথে এরকম হাই হ্যালো চ্যাটিং করতে করতে এক পর্যায়ে ও আমাকে বলে যে আপনার ফোন নাম্বারটাকে একটু দেওয়া যাবে। তো আমি বলতেছি যে আপনাকে আমি চিনি না জানি না, ফোন নাম্বার কেন দেবো। তো পরে বলতেছে যে আপনার সাথে একটু কথা বলবো। তো কি হয়েছে ভাইয়া, তো পরে ও আমার ফোন নাম্বারটা নেওয়ার পরে ওই দিন রাতেও আমাকে ফোন দেয়। তো এরকম অনেকক্ষণ রাতে কথাবার্তা হইতো। তো হওয়ার পরে ওকে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের দেশের বাড়ি কোথায়। পরে ও বললো যে চিটাগাং রাউজানে। তো পরে ওর পিক দেখেও মোটামুটি মানে ভালোই দেখলাম। তো ওইখান থেকে কথাবার্তা হয়, তো ভালোই। তো পরবর্তীতে তারপর ও বললো যে, আমি বললাম যে দেশের বাড়ি কোথায়। তো পরে বললো যে চিটাগাং রাউজানে। তো ওর বাবা ছিল আবার ওইখানকার মেয়র, তো মানে সাবেক মেয়র আর কি। তো উনি মারা গেছে। তো পরে ও কি করছে, ওইখান থেকে মানে ওর সাথে আমার কথাবার্তা এক পর্যায়ে দেখা হওয়ার পরে ও মানে আমাকে বলতেছে যে তোমার ফ্যামিলি মেম্বার কি আছে বা তাদের সাথে কি আমি একটু কথা বলতে পারি। তারপরে বললাম যে আমার ফ্যামিলি মেম্বার তো তেমন মানে ক্লোজলি কেউ নেই, তো আমার নানু আছে আর আমার আন্টি আছে। সে সময় আপনার হাজবেন্ড হ্যাঁ। সে কি দেশের বাইরে? সে দেশের বাইরে, তার সাথে আমার কোনো যোগাযোগ বা কোনো কোথায় কিছু- চলে গেছে? মানে আপনার হাজবেন্ড দেশের বাইরে যাওয়ার কতদিন পরের ঘটনা? এটা যাওয়ার প্রায় আমার ফার্স্ট ইয়ার শেষ, মানে 1 বছরের মতোই কাছাকাছি হয়ে যাবে। তো ওই সময়টাতে হাজবেন্ডের সঙ্গে আপনার কোনো যোগাযোগ কোনো নেই? যোগাযোগ নেই, কোনো নেই। কেন যোগাযোগ নাই? ও বলছে যে ও আমার মাকে শর্ত দিছিল যে ও যদি দেশের বাইরে চলে যেতে পারে, ওকে টাকা দিলে ও আমার সাথে আর কোনোদিনও যোগাযোগ রাখবে না। যোগাযোগ রাখবে না বলতে কি, এটা কি ফর্মালি কাগজে কলমে শেষ হবে নাকি এমনিতে যোগাযোগ অফ করে দিবে? মানে ও বলছে যে মানে কাগজে কলমে শেষ করে দেবে, কিন্তু এটা ও করে নাই। ও কি বলেছিল, মানে ও কাগজে বলেছিল যে মানে কাগজে কলমে হবে। কাগজে কলমেই হবে, মানে হ্যাঁ। ডিভোর্স দিয়ে দিবে? জি এটাও আপনার ফ্যামিলির শর্ত ছিল? জি। আজকে আপনি যে বিষয়টা বলছেন, এটা কি আপনার বাবা জানে যে ওর সঙ্গে আপনার বিয়ে হয়েছিল? না, আমার বাবা জানে স্টিল আপনার বাবা জানে না? না। এখন পর্যন্ত জানে না? না। যদি জানে তাহলে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে জানবে, রাইট? জি। ওকে, বলেন তারপর। তারপর হচ্ছে যে মানে ওর 1 বছর পর হ্যাঁ 1 বছর পর ওর সাথে আমার আস্তে আস্তে হাই হ্যালো শুরু হয়। তো তো হাই এরকম হ্যালো শুরু হয়। এই 1 বছরের মধ্যে আপনি আপনার মাকে বলেছিলেন যে ওর সঙ্গে যোগাযোগ করে ডিভোর্স পেপারটা নিয়ে আসতে? আমি আমার মাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে মা, আমাদের তো কোনো ডিভোর্স হয় নাই, তো এখানে তো ধরো যে ও যে কোনো মুহূর্তে এসে দাবি করতে পারে যে ও আমার ওয়াইফ। তখন আমার মা আবার একটা কাজ করছে কি ভাইয়া, মানে আমার যে এসএসসি সার্টিফিকেট আছে না, ওইখানে আমার বয়সটাকে একটু চেঞ্জ করে দিছে।
হুম। মানে আমার জন্মসালটাকে চেঞ্জ করে দিছে। চেঞ্জ করেছে কেন? চেঞ্জ করে দিছে হচ্ছে আমার মানে 1 বছর সামনে দিয়ে দিছে। বয়স হ্যাঁ। বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, না কমিয়ে দিছে। কমিয়ে দিয়েছে। মানে যেটা জন্ম নিবন্ধনে ছিল ওটা থেকে 1 বছর কমিয়ে দিয়েছে এই কারণে যাতে মাসটা সহ চেঞ্জ করে দিছে, যাতে আমার মা বলতেছে যাতে মানে ও পরবর্তীতে মানে না বলতে পারে যে মানে এটা আমার মা প্রমাণ করবে যেটা ফলস ছিল, এটা আমার মার বিয়েটা ফলস ছিল। জি ফলস ছিল, মানে ওইটা কোনো ভ্যালু নেই। তার কারণে আমার মা কি করছে, মন্ত্রণালয় থেকে আবারও সেই সার্টিফিকেট জন্ম নিবন্ধন বা বোর্ডের থেকে আবার সব সার্টিফিকেট আবার নতুন করে করছে। ওকে, মানে যাতে আমার মা বলতেছে যে ও তো সহসায় ডিভোর্স দেবে না, বা ও আরো যদি কোনো কিছু চায়। আপনারা দেননি কেন? এখন আম্মু কেন দেয় না সেটা আমি জানি না, বা আমি তো এরকম ডিভোর্স সম্পর্কে বা আইন সম্পর্কে আমার তো ধারণা নেই। ওকে, বলেন তারপর বলার পর কি করছে, এখন ওর সাথে সোহেলের সঙ্গে কথা হচ্ছে? হ্যাঁ কথা হচ্ছে, দেখা হচ্ছে বলতে দেখা হচ্ছে ও ঢাকায় এসে আমার সাথে দেখা করছে। কতদিন কথা বলার পরে? প্রায় 6 মাস কথা বলার পর। কি ধরনের কথোপকথন ছিল? এই তো হাই হ্যালো কেমন আছো, মানে ফ্রেন্ড সার্কেল একটা ছিল, কিন্তু দেখা হওয়ার পরে আস্তে আস্তে ওর প্রতি আমার একটা ভালো লাগা সৃষ্টি হয়েছে, ওরও আমার প্রতি একটা ভালো লাগা সৃষ্টি হয়ে যায়। পরবর্তীতে ও বলছে যে তোমার তো কোনো ফ্যামিলি মেম্বার কে কে আছে ভালো, মানে তোমার খুব ক্লোজলি, ও আমার সম্বন্ধে সব কিছু জানছে। জানার পর ওকে আমি সবকিছু বলছি। সবকিছু বলতে মানে আমার হাজবেন্ডের কথা সবকিছু ওকে বলছি। স্টিল ইউ আর ম্যারিড সেটাও বলেছেন? হ্যাঁ বলেছি। ওকে, পরে ও বলতেছে এখানে তো তোমার কোনো দোষ নেই, বাট তোমাকে তো জোর করে করানো হয়েছে, আর তোমার তো এই যে আপনি এত কিছু তাকে বললেন, তার সম্পর্কে কতটুকু জানতেন? ওর সম্পর্কে জানতাম যে ও মানে চিটাংয়ের ছেলে, ওর বাড়ি রাউজান, বা ওর বাবা সাবেক মেয়র ছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও ফ্যামিলির সবচেয়ে ছোট সন্তান, আর ওরা 2 ভাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও ব্যাংকে চাকরি করে, চকরিয়া মানে সরি পাহাড়তলি ব্রাঞ্চে, মানে এতটুকুই জানতাম। আর চিটাংয়ে ওদের বাসা ছিল, মানে আমাদের বাসার কাছে। ওকে ফাইন। এই 6 মাস কথোপকথনে আপনাদের সম্পর্কটা কি ফ্রেন্ডশিপ পর্যায়ে ছিল? সে অবস্থায় দেখা করতে যাচ্ছেন নাকি সম্পর্কটা অন্যদিকে চলে না, গেছে? পরবর্তীতে ধরেন মানে ও যখন মানে প্রথমে ও যখন ওর সাথে আমি কথা বলতাম তখন মানে ফ্রেন্ডলি হিসাবে কথা বলতাম, মানে কোনো ভালো লাগা বা ওরকম কিছু ছিল না। আমি ভাবতাম যে মনে হয় যদি ওর সাথে মানে কথা বললে যদি আবার ওই ছেলেটার মতো কোনো কিছু করে, তো পরে ওকে আমি সবকিছু মানে ওর সাথে যখন দেখা করি, আমি ও ঢাকায় এসেছিল দেখা করতে, তো পরে দেখা করার কথা বলাতে তখন ও আসতে আমাকে দেখার পর মানে ওর ভালো লাগে, তো পরে আমারও ওকে একটু হালকা হালকা ভালো লাগতো। তো তারপরে আমি ওকে সব কিছু শেয়ার করি যে আমার লাইফে এই ঘটনা ঘটছে, আমি মেরিড, বাট এই তখন ও বলতেছে যে তো তোমার কোনো দোষ নেই, তুমি তো নির্দোষ, কারণ এটা তোমার মা তোমাকে বিয়ে দিছে, বা ও আমাকে এরকম ভাবে বোঝায়। তো পরে বলছে যে মানুষ তো কতই ভুল করে, তুমি নয়তো মানে একবার ভুল করে চলে গেছো আর কি, ওইটা কিছু না, ওটা কোনো ব্যাপার না, আর ওগুলো আমি ম্যানেজ করে নিতে পারবো আমার ফ্যামিলিতে, ওগুলো তুমি না বললেই চলবে, আমার ফ্যামিলি এত দেখবে না, ওইটা বলছে। পরে বলছে যে তোমার ফ্যামিলি মেম্বার কে আছে ক্লোজ, আমি তার সাথে কথা বলবো। তো পরে আমার নানুর সাথে মানে ও কথা বলে, বা আমার আন্টির সাথেও কথা বলে, ভালোই আমার ফ্যামিলি। তখন কথা বলাতে ও মানে ওকে আমি ও নিয়ে কথা বলতেছে, এরকম আমাদের মানে ভালোবাসাও আস্তে আস্তে মানে চলছে। পরবর্তীতে ধরেন মানে ও আমাকে মানে বলতো আর কি যে তোমার কিছু পিক দাও, তো তখন আমি ওকে আমার পিক দিতাম, তো ও আমার পিক দিত। তো এক পর্যায়ে এটা মানে ও বলতেছে এরকম পিক হবে না, অন্য ধরনের পিক দাও। তখন আমি বলতেছি অন্য ধরনের পিক কি? পরে বলতেছে যে বুঝো না এখনকার রোমান্টিকতা, মানে এখনকার যুগের ডিজিটাল মেয়ে, তুমি কি বুঝো না এগুলা, ওই পিক দাও। আমি বলতেছি ওইসব কিরকম পিক বলো? পরে বলতেছে যে আমি বলতেছি কি বলো এগুলা বলাতে ও বলতেছে, আমি বলতেছি না আমি ওরকম পিক দিতে পারবো। তখন সম্পর্কটা কি ভালোবাসার সম্পর্ক? হ্যাঁ ভালোবাসার সম্পর্ক। পরবর্তীতে ও বলাতে হ্যাঁ ওকে আমি দিছি। তারপরে বলাতে এক পর্যায়ে ও আমার সাথে মানে বলতো আর কি যে আজকে দাও না প্লিজ, এরকম এরকম অনেক রিকোয়েস্ট করতো। তো আপনি ছবিগুলো দিতেন? হ্যাঁ র্যান্ডমই দিতেন? যেই ঘটনা আপনার লাইফে এত বড় একটা বিপদ ডেকে নিয়ে আসলো, এবং এটা ছবি কেন্দ্রিক, যেটাতে আপনার কোনো হাত ছিল না, এটা তো বুঝেছিলেন ততদিনে যে এই একটা ছবি দিয়ে, এই ধরনের ছবি দিয়ে সামাজিকতা ক্ষুণ্ণ করার অজুহাতে একটা মেয়ের ফিউচার ধ্বংস করে দেওয়া যায়। জি হ্যাঁ। শুধু একটা মেয়ে না, যে কোনো একটা মানুষকে সামাজিকভাবে অনেক বড় রকম ভাবে হেয় করা যায়। তারপরেও এইরকম একটা জিনিস জেনে শুনেও আপনি কেন এই ধরনের ছবি ওকে দিলেন? ভাইয়া তখন আমি ভাবতাম যে হয়তো ওই ছেলেটা আমার সাথে ফলস করছে, আর ওর কথাবার্তা শুনে আমার মনে হতো যে ওকে আমি ভালোবাসি, ও আমাকে বিয়ে করবে, ও আমাকে ঠকাবে না। এক্স্যাক্টলি, এই জায়গাটাই আমরা সবসময় ভুলটা করি, যে ভুলটা কিন্তু ওর অতীত জীবনেও ছিল। যে ছেলেটা গায়ে হাত তুলছে, যে ছেলেটার সঙ্গে এত বড় সম্পর্ক, এত বাজে সম্পর্ক, সেই ছেলেটার কাছে ও আবার ফিরে যাচ্ছে বিকজ অফ ইমোশন, এবং একই ইমোশনের কারণে পরবর্তী আরেকটা সম্পর্কে জড়িয়ে সে একই ভুলটা করছে। এবং এই ভুলগুলো একটু একটু করে এটা একটা ভয়াবহ অপরাধ। একটা কথাই আছে, একবার ভুল ভুল,
দুইবার ভুল ভুল, কিন্তু 3বারের ভুল কিন্তু কোনো ভুল না, সেটা অপরাধ। এবং ওর জীবনে এটা 4বার 5বারের জায়গায় পৌঁছে গেছে, সেটা অপরাধ না, মহা অপরাধ। বলেন। তারপরে মানে এরকম ছবি আদান প্রদান করা হতো। হওয়ার পরে তো ও আমাদের বাসায় একবার আসলে তখন মানে আমার নানু ওকে বলতেছে যে দেখো সোহেল, সম্পর্ক তো অনেকদিন হলো, এবার বিয়ে শাদির কথা কিছু ভাবো। ওর নানা তো খুব অসুস্থ, বাট বলতেছে ওকে একটা বিয়ে দিয়ে না জামাই দেখে তারপরে মানে মরলে ওনার শান্তি লাগবে। পরে ও বলতেছে এখন মানে কেমন যেন একটা হয়ে গেছিল। তো হয়ে যাওয়ার পর আমি বলতেছি কি ব্যাপার, তোমার ভিতরে কোনো টেনশন কাজ করতেছে? তো পরে বলতেছে যে না টেনশন না, তারপরে কোনো সমস্যা নেই, মানে ও একটু কথাটা ঘুরাই ফেলছে। পরে ও যখন চিটংয়ে গেছে তাই আমি বললাম কি ব্যাপার, তোমার মায়ের সাথে তো আমাকে কথা বলালো না, বা আমি তো জানি না, বা কিছু একটা বলো। তো পরে ও কি করছে ভাইয়া, মানে ও আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছে। তো আমার এই পাশের বাসায় আমার একটা ফ্রেন্ড থাকতো, ও কি করছে ওর আইডিটা মানে আমার ছবিতে লাইক দেওয়া ছিল। তো পরে কি করছে ও আমার ওই লাইক থেকে ওর আইডিটা নিছে, নেওয়াতে তারপর ওর সাথে ফ্রেন্ডশিপ করাতে যেই ছেলে মানে কি বলতাম যারা আমি এত ভালোবাসলাম, সে ঢাকায় ওর সাথে দেখা করতে এসে একসাথে এমনও কিছু ক্লোজ ছবি আমাকে দিছে, মানে যেগুলো দেখার পর আমার নিজেকে আমি আর কোনো কন্ট্রোলে করতে পারতেছি না। বিষয়টা কি হয়েছে আমাকে আরেকবার একটু বলেন, আই এম নট ক্লিয়ার অ্যাকচুয়ালি। মানে আমার ফ্রেন্ডের পাশের বাসার আমার যে ফ্রেন্ড ছিল, ওর আইডিটা ও আমার ফেসবুক থেকে নিছে। নেওয়ার পর কোন আইডি, কার আইডি কে নিয়েছে? সোহেল আমার ফ্রেন্ডের আইডি নিয়েছে। আচ্ছা, ফেসবুক থেকে নিয়েছে। নেওয়ার পর ওর সাথে সম্পর্ক করছে, আবার করার পর সেটা আমি জানতাম না। সম্পর্ক মানে কি, এক ধরনের ফ্রেন্ডশিপ? না, ভালোবাসার সম্পর্ক করে ফেলছে। মানে আমার ফ্রেন্ড কিন্তু জানতো। আপনার ফ্রেন্ড কি জানতো না আপনার সম্পর্কে? জি, সে জানার পরও ওই সম্পর্কে? হ্যাঁ, ও আমার সম্পর্কে জানতো যে ওর সাথে আমার রিলেশন ছে, বা ও যে আমাদের বাসায় আসতো সেটাও মানে ও দেখছে। বা ও অনেক সময় দুষ্টামি করতো যে ভাইয়া কেমন আছেন, বা আপনাদের বিয়ের পর কিন্তু আমি চিটংয়ে যাব, বা আপনার মতো এরকম হ্যান্ডসাম ছেলে আমাকে একটা খুঁজে দিবেন, এরকম দুষ্টামি করতো। পরবর্তীতে কি হয়েছে, মানে আমি যে ওই ছবিগুলো দেখেছি আমি নিজে বিশ্বাস করবো। পেলো কিভাবে ছবিগুলো ও আমাকে দিছে। আপনার ফ্রেন্ড আপনাকে দিয়েছে? হ্যাঁ, ফ্রেন্ড আপনাকে দিয়েছে। এবং ফ্রেন্ড পেয়েছে কোথা থেকে? ফ্রেন্ডের সাথে একসাথে ওরা দুজন। সোহেল দিয়েছে আপনার ফ্রেন্ডকে? না, মানে আমার ফ্রেন্ডের সাথে সোহেল ক্লোজলি ভাবে ছবি উঠাইছে। আপনার ফ্রেন্ডের সঙ্গে সোহেল ক্লোজলি কিছু ছবি তুলেছে, সেটা আপনার ফ্রেন্ড আপনাকে দিয়েছে। জি। কেন দিয়েছে? মানে আমাকে দেখানোর জন্য। মানে ও বলতেছে যে সোহেল আর তোমার নাই, তুমি এখন সোহেলকে ভুলে যাও। এটা কবে ঘটেছে? এটা ঘটেছে সম্পর্কে কতদিন পরে? সম্পর্ক প্রায় 1.5 বছর পরে, মানে আমার সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল তখন। আচ্ছা, তো এই যে ঘটনাটা আপনার সামনে ঘটলো, এটা কি হঠাৎ করে ঘটে গেছে নাকি আপনি কোনো চেঞ্জ টের পাচ্ছিলেন? হ্যাঁ, চেঞ্জ পাচ্ছিলাম। সেটা হচ্ছে যে সে আমাকে ফোন করলে তেমন আগের মতো কথা বলতো না, মানে একটা অ্যাভয়েড করে চলতো। মানে ওর জায়গা থেকে কি ছিল, সম্পর্কটা ভেঙে ফেলবে এরকম কোনো ব্যাপার ছিল? হ্যাঁ, ওর সম্পর্ক ছিল যে ওরা তো চিটংয়ের ছেলে, ওদের একটা নিয়ম হচ্ছে যে মানে চিটংয়ের মেয়েকে বিয়ে করতে হবে। হ্যাঁ, মেয়েকে বিয়ে করতে হবে, এবং মানে আর এখানকার মানে অন্য জেলার মেয়েরা ওরা অ্যাভয়েড করে না। ওকে। তো আর এই জন্য আর ও হচ্ছে যে ও চাচ্ছে যে ওর মা যেটা বলে ও সেটাই করবে। হ্যাঁ, তো আমি বলছি যে তোমার মায়ের সাথে তো আমি একবার এই কথাটাও বলছিলাম যে আমি কথা বলি আন্টির সাথে, যদি আন্টির আমার ভালো না লাগে তাহলে আর কোনো দরকার নেই। তো পরে ও বলছে যে না, প্রথমে আমাকে বুঝাইতো যে আমার মার ভালো লাগবে এসে। তো পরবর্তীতে ও আমাকে মানে এতভাবে হার্ট করছে, ছবিগুলো তো দিছে। আবার ও আমাকে বলছে কি যে তুমি তোমার আগের হাজবেন্ড আছে, বা ওর সাথে তুমি চলে যেতে পারছো, এরকম করতে পারছো, তুমি যে আমার বিয়ের পর আরেকটা ছেলে মানে তোমার হাজবেন্ডকে রেখে তুমি আমার সাথে রিলেশন করছো, এখন যে তুমি আরেকটা ছেলের সাথে চলে যেতে পারবে না তার তো কোনো গ্যারান্টি নেই, তাহলে আমি কি করে তোমাকে বিলিভ করবো? এটা আপনাকে সে বললো? হ্যাঁ। ফাইন, তারপরে ভাইয়া ওই দিন মানে আমি কি যে বলবো, মানে আমার এত পরিমাণ কান্না লাগছিল, মানে আমার মায়ের যে কষ্টটা ওইটাও মনে হয় যে ওর থেকে আরো দ্বিগুণ কষ্ট আমার বেশি লাগছিল। আপনি যখন ইন্টারমিডিয়েটে পড়ছেন ওই সময়কার ঘটনা এটা। জি। আপনি যথেষ্ট ম্যাচিউর, আপনি একটা ছেলের সঙ্গে বিয়ের সম্পর্কে জড়ানোর কথা চিন্তা করছেন, এবং আপনার এক্সিস্টিং লাইফে হাজবেন্ড থাকার পরেও আমি বুঝতে পারছি যে তাকে আপনি মন থেকে কখনো হাজবেন্ড মনে করেন। এটা একটা মাঝে মাঝে যে কয়েকদিন গিয়েছেন সেটা ইমোশনাল ব্যাপার ছিল, কিন্তু এটা তো অবশ্যই লিগেলি একটা সম্পর্ক ছিল। তো সেই লিগেল সম্পর্কটা আপনি তো চেষ্টা করলে কারো কাছ থেকে জেনে, বা ইভেন যে যার সঙ্গে আপনি সম্পর্কে জড়াচ্ছেন তার কাছ থেকে জেনে হলেও আপনি ডিভোর্সটা দিতে পারতেন, দিয়ে আপনি এই সম্পর্কে জড়াতে পারতেন। আপনি তো সেটা করেননি, কেন করেননি? ভাই করিনি। আমি আম্মুর কাছে বলাতে মানে আম্মু বলতো যে হ্যাঁ আমি তো এরকম করে ফেলছি, ওর তো কাছে তো কোনো প্রমাণ নেই, ওর তুমি ডিভোর্স দিয়ে বা কি করো? ডিভোর্স দিলে এটা কি আপনি সেকেন্ড রিলেশনশিপে যার সঙ্গে জড়াচ্ছেন সোহেল, সে কি এটা জানতো? হ্যাঁ, জানতো। জানার পরে তার কাছ থেকে প্রতিক্রিয়া কি ছিল? তার কাছে প্রতিক্রিয়াতে ওই তো বললাম, সে বললো যে এগুলো কোনো কিছুই না, এগুলো কোনো। আপনি লিগেলি তার ওয়াইফ,
তো আপনাকে নিয়ে যদি সে সংসারের কথা চিন্তা করে সেটা তো পারবেই না সে। না আম্মু তো ওই যে বললাম না চেঞ্জ করে ফেলছে, আম্মু তো বলতেছে আমাকে যে ওটা কোনো বিয়ে না, ওটা কোনো কিছু হবে না, তোমার ওইটা কাগজটা ভুয়া মানে প্রমাণ করতে চাইলে ও যদি প্রমাণ করে যে তুমি ওর ওয়াইফ এটা তাহলে কি ও বিশ্বাস করেছিল? হ্যাঁ আমিও তো বিশ্বাস করেছি, আমি আজও পর্যন্ত সেটা বিশ্বাস করি। বোকার স্বর্গ মানে শুনেছি এতদিন, বোকার স্বর্গটা আজকে আমার মনে হচ্ছে যে দ্য স্টেজ অফ রিয়েলিটিতে এসে বসেছে বোকার স্বর্গ। ওকে বলেন তারপর। তারপরে ধরেন মানে ওর সাথে আমি আমার একটা মানুষের জন্য ট্র্যাপে ফেলতে চাচ্ছি একটা মানুষকে, কিন্তু আনফরচুনেটলি আমি নিজে ট্র্যাপের মধ্যে ঢুকে বসে আছি, যেটা ওর মার কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে সামহাও ও এই ঘটনাটা থেকে বাঁচানোর জন্য ওনার মেয়েকে সেভ করার জন্য বিভিন্ন রকমের ফন্দি ফিকির করতেছে, কিন্তু সেই ফন্দি ফিকিরে সে নিজেই আটকে বসে আছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং এই ছেলেটার যে ফায়দাটা ছিল, ওনার যে হাজব্যান্ড মানে লিগেলি যে হাজব্যান্ড, সে কিন্তু তার ফায়দাটা ঠিকই লুটেছে এবং সে কিন্তু ঠিকই দেশের বাইরে গিয়ে বসে আছে পয়সাটা সবকিছু নিয়ে, ব্ল্যাকমেইল করছে যথেষ্ট রকম ভাবে, এবং সে যথেষ্ট গেইনার বলা যেতে পারে তার জায়গাটা থেকে। তারপরে ধরেন মানে আর সোহেলের সাথে আর কথা বলা অফ হয়ে গেছে, তো আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। আপনার ফ্রেন্ডটাকে আপনি কি বললেন? কোনটা? যে আমার friend আপনার- ফ্রেন্ডটাকে ওকে আমি আর কিছু বলি নাই, কারণ এটা তো ওর দোষ ছিল না। একটা ছেলে যদি একটা মেয়েকে যদি ধরেন প্রশ্রয় না দেয় তাহলে তো মেয়েটা কিছু করতে পারে। আর মেয়েদের মন এমনিতেও নরম, মানে একটু ভুলালে ওদেরকে ভুলানো যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বান্ধবীকে সেই কনভিন্স করে, ছেলেটাই কনভিন্স করে? হ্যাঁ, কারণ ও তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমার বান্ধবী আমাকে দেখাইছে। পরে যখন মানে আমি ওকে মানে বললাম যে তুই আমার সাথে এরকম কেন করলি, পরে ও আমাকে দেখাইছে যে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি। ওরা কি কন্টিনিউ করেছে পরবর্তীতে রিলেশনশিপটা? না, ওরা ব্রেকআপ করে দিয়েছে। তো কারণ ওর তো ছিল যে ওর সাথে রিলেশন করলে ওই ছবিগুলো আমাকে দেখাইলে তো পরে আমার আর আমার ফ্রেন্ডের ভিতরে দ্বন্দ্ব লেগে ও মাঝখান থেকে সরে যাবে। মানে ছেলেটা মাঝখান থেকে সরে যাবে? জি। ওকে, তারপর কি হয়েছে মানে এটা নিয়ে ধরেন আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার পর তো এখন আমার তো ধরেন কি বলবো, আর আমার তো আর বলার মতো কোনো ভাষাই ছিল না। আর আমার বলতে গেলে আমি কোনো ছেলেদেরকে দেখলেই আমার ওই সোহেলের কথা মনে হয়ে যেত, মানে আস্তে বড় চিট বা এরকম কিছু মনে হতো। তো পরবর্তীতে ধরেন ভাইয়া মানে আমি নিজে নিজে একটা প্রতিজ্ঞা নিলাম যে আমার লাইফে যেহেতু এত কিছু ঘটনা ঘটেছে, হ্যাঁ, সো আমি আমার মানে নিজকে এবার প্রতিষ্ঠিত করবই করব। তো প্রতিষ্ঠিত করতে গেলে তখন আর আমার ইন্টারমিডিয়েটের রেজাল্টও ছিল পাস আসছিল, ভালোই রেজাল্ট হয়েছিল। তো এখন এসএসসিতে তো আমার একটু পয়েন্ট নিচে নেমে গেছে, ওই যে 4 পয়েন্ট চলে আসছে। এই কারণে তো আমি ধরেন সরকারি মেডিকেলে চান্স পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে। তো আমি খুবই মানে চেষ্টা করেছি, মানে আমার খুব ইচ্ছে ছিল যে আমি একজন সরকারি মেডিকেলে পড়াশোনা করব। তো মানে আমি খুবই পড়াশোনা করতেছি, মানে আমার আর আদার্স কোনো টেনশন নেই। মানে এখন আমার মূল হচ্ছে যে আমার বাবা মাকে আমি একত্রে করে দেব, আর আমি মেয়ে হয়ে আর আমি একজন ডাক্তার হয়ে এবং মানুষের সেবায় নিয়োজিত করব। আর কখনো কোনো ছেলের লাইফে বা কারোর সাথে জড়াবো না, এরকম একটা দ্বিধা মানে মনে প্রতিজ্ঞা আসছিল আর কি। পরে আসার পর আমি চিটংয়ে গেলাম। চিটংয়ে যাওয়ার পরে ওইখানে মানে আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে সাগরের পানিতে আমার ফোনটা নষ্ট হয়ে যায়। সো আমি যেটা বুঝি যে আপনি এখন প্রাইভেট একটা মেডিকেলে পড়াশোনা করছেন এবং আপনার খরচটা আপনার মাই দিচ্ছে, নাকি আপনি নিজের খরচ জোগাড় করেন? আমি একটা কোম্পানিতে চাকরি করি ছোটখাটো করে আপনি আপনার পড়াশোনা চালাচ্ছেন। তো ফাইনালি আমরা কি পেলাম, লাইক আপনি এই যে এত বড় ধরনের একটা প্রবলেম ফেস করলেন, বা আপনার যেই ছবিগুলো, আমি যতদূর জানি যে এই ছবিগুলো এখন শুধু আপনার হাজব্যান্ডের কাছে না, আপনি আমাকে অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন তার ফ্যামিলি মেম্বারদের কাছে ছবিগুলো আছে, এবং এগুলো খুব রিস্কি টাইপের ছবি, এবং সেটা সম্ভবত তার ফ্যামিলি মেম্বাররা তার কাছে রেখেছে, এবং যে কোনো মুহূর্তে এগুলোতে তারা আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে। সো আপনি যদি আপনার জায়গা থেকে ডিভোর্সও দেন, সেটাও একটা বিপদগামী সম্পর্কের দিকে যেতে পারে, এবং আপনি যদি এটাও প্রমাণ করার চেষ্টা করেন যে না বিয়েটা একটা হয়ও নাই, তাহলেও সে রিভেঞ্জ নিতে পারে, এবং সে যেহেতু দেশের বাইরে আছে সুতরাং আইনের জায়গা থেকে তাকে বলা যেতে পারে সে হয়তো এক ধরনের সুযোগও নিতে পারে। তো কি বলার আছে আপনার এই ছবি আদান প্রদান নিয়ে, এই ভার্চুয়াল জগতে এইভাবে ছবি আদান প্রদান, ইভেন হাজব্যান্ড ওয়াইফ হওয়ার পরও এই ধরনের ছবি তোলা মোবাইলে রাখা, সে মোবাইলটা তো চিন্তাই হয়ে যেতে পারে, চুরিও হয়ে যেতে পারে, কি বলার আছে? আপনি তো নিজেই একটা আগ্নেয়গিরির মধ্যে আছেন এখন সবকিছু বলতে গেলে সামাজিকতা জায়গাটা থেকে। হ্যাঁ, আমি যদি মানে বলতে চাই আর কি যে আমার মতো ভুল যেন এই পৃথিবীতে আর কেউ না করে, মানে এই ছবি লেনদেন যেন অন্তত আর না করে। মানে সে তোমার যতই বয়ফ্রেন্ড হোক না কেন, কারণ যদি বয়ফ্রেন্ডই যদি তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে কখনো তোমার দেহ যাবে না বা তোমার এরকম নেগেটিভ ছবি যাবে না, আর তোমাকে মন থেকে ভালোবাসবে। আর যারা মন থেকে ভালোবাসে তারা কখনো দেহ চায় না। সো আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই ধরনের ছবি আদান প্রদান করা থেকে একেবারে বিরত থাকা উচিত। ইভেন আমি বলতে চাই যে ইফ ইট ইজ উইথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও ব্যাপার হয়
তাহলেও আমি বলবো যে প্লিজ ডু নট ডু দিস। কজ আপনি জানেন না যে সেলফোনে আপনি করছেন এটা, সেই সেলফোনটা কোনো এক সময় হয়তো বা হারিয়ে যেতে পারে, বা আপনি যেই ওয়েবসাইটের মাধ্যমে এটা করছেন সেটা হয়তো বা ইনসিকিউর হতে পারে। সুতরাং মান সম্মানের দিক থেকে, যে কোনো জায়গার দিক থেকে এটা খুবই খুবই ইনসিকিউর। এবং আপনি চিন্তা করে দেখুন, আপনারা হয়তো নতুন বিয়ে করেছেন বা এরকম একটা সময় হয়তো শখ হলো স্মৃতি হিসেবে রাখার জন্য, এবং এটা হয়তো আপনি ভুলেই গেছেন কোথায় রেখেছেন। ভবিষ্যতে হয়তো আপনার সন্তান বড় হয়ে তাদের চোখে পড়লো। সো কতটা দুর্ঘটনাজনিত হতে পারে। একটা ছোট গল্প বলেই শেষ করতে চাই। আমরা এমন একটা যুগে বসবাস করি যেখানে কমিউনিকেশনটা খুব ইজি। আমি অনেকদিন আগে ফেসবুকে এরকম একটা ভিডিও দেখেছিলাম যে মেয়ে আলটিমেটলি কোনো একটা খুব খুব সেন্সিটিভ একটা ছবি তার বয়ফ্রেন্ডকে পাঠাতে গিয়ে সে আলটিমেটলি হোয়াটসঅ্যাপের কোনো একটা গ্রুপে ছবিটা আপলোড করেছে, এবং ভুল করে সে আলটিমেটলি ওই গ্রুপের মধ্যে তার প্যারেন্টসরা ছিল। এবং শুধু প্যারেন্টস না, ওই যে গ্রুপটা ছিল সেই গ্রুপসে প্যারেন্টসদের যারা আলটিমেটলি বস, অফিসের বস, তারাও অ্যাডেড ছিল। তো তার মানে বুঝতেই পারেন যে ঘটনাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে পারে। সো প্লিজ বি কেয়ারফুল অন দিস ইস্যু। অবশ্যই এই ধরনের কাজ থেকে দূরে থাকেন, এটা আপনার জন্য সেফ এবং সবার জন্য সেফ, এবং আমরা আপনাদেরকে অবশ্যই নিরুৎসাহিত করব। আজকের মতো এখানেই শেষ করতে চাই সিক্রেটস। আমরা বিশ্বাস করি প্রতিটি ভুল, প্রতিটি অপরাধ, এটার পেছনে শক্তিশালী একটি কারণ থাকে, এবং যারা ভিকটিম হন কিংবা যারা এই অপরাধটা করেন তারা একটা শক্তিশালী রিজন থেকে করেন। তো সেই জায়গাটি থেকে আমরা আমাদের অনুষ্ঠানটিকে রিফ্লেক্ট করতে চাই এই অর্থে যে এই ভুলটা বা এই অপরাধটা যেন আর কেউ কখনো না করে। সো অন দ্যাট পার্সপেক্টিভ, আপনি যদি মনে করেন আপনি মানুষের উপকার করবেন আপনার ভুল বা অপরাধের পরিণতি এবং সেটার পেছনে কারণ কি ছিল সেটা জানিয়ে, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হচ্ছে 09611904 আবারও বলি 09611904904। আজকের মতো শুভরাত্রি, ভালো থাকুন, নিরাপদে থাকুন।